সম্মানিত সুধী, সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা ইতিমধ্যেই আমরা একটি অ্যানাউন্সমেন্ট করেছি, সেটি হলো যে আজকে আমরা একটি বিশেষ লাইভ করব। সেই লাইভটি হবে আমাদের প্রাত্যহিক জীবন নির্ভর, আমাদের পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটের উপরে। লাইভের বিষয়বস্তু হলো আমাদের সন্তান, আমাদের সম্পদ। আমাদের সন্তান কেমন করে আমরা আমাদের সন্তান আমরা আমাদের সন্তানের উপর যে দায়িত্ব বা কর্তব্য আমাদের কিভাবে পালন করা উচিত সেই বিষয়ক, এবং সন্তানদের যে কোনো প্রতিকূল পরিবেশ কিভাবে মোকাবেলা করা উচিত আমরা অভিভাবক হিসাবে, এছাড়া সর্বোপরি তাদেরকে আমরা মানসিকভাবে যে কোনো পরিস্থিতিতে কিভাবে সাপোর্ট দেব সেই বিষয়ক। এছাড়া ডিপ্রেশন, আজকে প্রধান যে বিষয়টা ডিপ্রেশন, সেই ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। এবং আমার সাথে রয়েছেন সম্মানিত প্রফেসর ডক্টর সন্দীপ মল্লিক পাপিয়া, রয়েছেন সম্মানিত বিশ্লেষক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি নিরঞ্জন মন্ডল মামা, রয়েছেন শিক্ষক কবি দিল আফরোজ আমিন দিদি ভাই, রয়েছেন আমাদের মেডিকেল দাদা ভাই, পদবিটা যেন কি? চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট এবং সম্পাদক, কবি এবং সংগঠক সম্মানিত শঙ্কর চৌধুরী দাদা ভাই। এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এবং কবি গবেষক, নজরুল গবেষক, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজি স্যার। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন আমরা একটু দেখে আসি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন ইতিমধ্যেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহের আমজাদ দাদা ভাই, রয়েছে নিরঞ্জন সরকার নীরা দাদা ভাই, কবি ও কবিতা মেহের আমজাদ দাদা ভাই বলেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কবি ও কবিতা বলেছেন অভিনন্দন। নিরঞ্জন সরকার নীরা বলেছেন সকল কবিদের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আরো অনেকে ওয়াচিং এ রয়েছেন, সকলে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। ধন্যবাদ সম্মানিত জনেরা। আজকে আমরা যে বিষয়টি অবতারণা করব সেটি হচ্ছে মনের ভুবন। সেই মনের ভুবনে আমাদের কখনো কখনো কষ্ট এসে মারাত্মকভাবে আহত করে, এবং সেই কষ্টটা আমরা স্বাভাবিকভাবে বলি হতাশা, আর সেটা যখন ব্যাপক আকার ধারণ করে তখন সেটাকে বলি বিষণ্ণতা। এই বিষণ্ণতার কারণে অকালে চলে যাচ্ছে অনেক মেধাবী প্রাণ, অনেক মূল্যবান সম্পদ। বাবা মার কোল খালি করে চিরতরে কান্নায় দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো সেই সম্পর্কিত আজকে একটি লাইভ আমরা আয়োজন করেছি, সচেতনতামূলক লাইভ। তো এই ধরনের পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব এবং আমরা অভিভাবক হিসাবে আমাদের ভূমিকা কি হওয়া উচিত সেই সম্পর্কিত লাইভ। আমি শুরুতেই আমাদের সম্মানিত আমিন দিদি ভাইয়ের কাছে যাচ্ছি যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছে ডিপ্রেশন আসলে কি এবং কেন হয়। দিদি ভাই। ধন্যবাদ দিদি ভাই। আমি আমার সাথে যারা রয়েছেন শ্রদ্ধা ও সবাইকে জানাচ্ছি আমার শান্তির শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আর যারা আমাদের সাথে থেকে প্রতিদিনই আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, লাইভ অনুষ্ঠানগুলো কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, ওনাদেরকেও জানাই আমার শান্তির শুভেচ্ছা। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মী টপিকস নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা রাখি এ নিয়ে আলোচনা করলে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের উত্তরসূরি যারা, তাদের জন্য বিষয়টা খুবই জরুরি হবে এবং অনেক কার্যকরী হবে। তো আমরা সময় নষ্ট না করে শুরুতেই চলে যাচ্ছি। যে টপিকসটা আমরা নিয়েছি দিদিভাই বলেছেন হতাশা বা বিষণ্ণতা, ইংলিশে এটিকে বলে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের মধ্যেই রয়েছে কিন্তু হতাশা বা বিষণ্ণতার ভাবার্থ। এর মধ্যেই জড়িয়ে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা, অমূলক ভাবনা, যেগুলো
মানুষের মনে ভীতি সঞ্চয় করে, বা যে কথাবার্তাগুলো আমরা যৌক্তিক কোনো কারণ খুঁজে পাই না, সেগুলোই রয়েছে এই বিষণ্ণতা বা হতাশার শব্দের মধ্যে জড়িত। যার কারণে এই ভয় এবং ভীতি থেকে এবং ভ্রান্ত ধারণা থেকে আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে, যেগুলো থেকে আমাদের অভিভাবকরা স্বীকার করতেই চান না যে শিশুদের মধ্যেও বিষণ্ণতা বলে বা ডিপ্রেশন বলে একটি ব্যাপার যেটা শিশুদের মধ্যেও ঘটে। যেমন বলা বাহুল্য, আগেকার দিনে এই যে মানসিক সমস্যা, এই মানসিক সমস্যা ছোট বাচ্চারা বা বড়রা যাদের মধ্যে হোক না কেন, এটি যে আসলে একটি রোগ সেটি অনেকে জানতেন না। ডাক্তাররাও এটিকে আলাদাভাবে নির্ধারণ করেন নাই। তো আমাদের সমাজে যখন বাচ্চাদের হোক বা বড়দের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে, যদি বেশি হয়েছে তাহলে লোকে বলেছে পাগল, না হয়তো বা আমাদের সমাজের লোক বলেছে যে অমুককে জিনে ধরেছে। সেই জিনিসটাই আমাদের যে শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে এসেছি, এবং আমাদের মনোবিজ্ঞানীরা সেটিকে তদন্তের মাধ্যমে রূপ দিয়েছেন যে মানসিক রোগ অথবা মানসিক সমস্যা। মনোবিজ্ঞানীরা মানে এটা এক ধরনের অসুখ, এবং এটা শরীরের অসুখ নয়, মনের অসুখ। তো আজকে আমরা এই ডিপ্রেশনের বিষয়ে বা হতাশার বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা জানবো যে এই যে বাচ্চাদের মধ্যেও হতাশা আসে, সেটা আমরা বড়রা বা গার্জিয়ানরা, অভিভাবকরা আমরা কিভাবে সেই লক্ষণগুলোকে নির্ধারণ করতে পারি। যদি আমরা নির্ধারণই না করতে পারি, তাহলে তো আমাদের চিকিৎসা করাও সম্ভব না, কাউন্সিলিং করাও সম্ভব না, আমাদের মা বাবার যে ভূমিকা সে ভূমিকা রাখাও সম্ভব না। তো সে বিষয়ে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি, সেগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করব, যাতে করে আমাদের বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো লক্ষণ ফুটে উঠছে কিনা বা পাওয়া যাচ্ছে কিনা সেটার ব্যাপারে আমরা সচেতন হব। তো সেই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমি একটু পয়েন্ট আউট করেছি, আমি পয়েন্টগুলো নিচ্ছি। সেগুলা হলো শিশুদের মানসিক অবসাদের লক্ষণ। 1 নম্বরে হচ্ছে গুটিয়ে নেয়া। গুটিয়ে নেয়া বলতে যে একটি শিশু ধীরে ধীরে, একটি শিশু সহজাত ভাবেই বড় হয়, সে তার মতো চলে, তার মতো হাসে, তার মতো কান্না করে, সে তার মতোই বড় হয়। কিন্তু হঠাৎ করে দেখা যায় কোনো শিশুর মধ্যে আচরণগত পার্থক্য, আচরণগত সমস্যার সৃষ্টি হয়। এই যে নিজেকে গুটিয়ে নেয়া, তার মানে হচ্ছে পরিবারের লোকজন থেকে সে নিজেকে গুটিয়ে নেয়, সে একা একা থাকতে খুব পছন্দ করে, সে একা একা কথা বলে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে সে সরে পড়ে, বন্ধু বান্ধবের সাথে মিশতে চায় না। কারণ হচ্ছে সে আগে যে জিনিসগুলাতে আনন্দ পেত বা মজা পেত, সেই জিনিসগুলাতে এখন আর মজা পাচ্ছে না। এই যে লক্ষণটা, এটাকে বলে নিজেকে গুটিয়ে নেয়া। এই লক্ষণটা খুবই খারাপ। এই ধরনের লক্ষণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে হবে এই শিশু আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। 2 নম্বরে যেটি, সেটি হলো আঁকড়ে থাকা। এই গুটিয়ে নেয়া আর আঁকড়ে থাকা, এই দুটি জিনিসকে বলা যায় একই বৃন্তে দুটি ফুল, অনেকটা পাশাপাশি। ওইখানে হলো সে আলাদা হয়ে যাচ্ছে, সে তার নিজেকে সরিয়ে নিচ্ছে, আর এখানে হলো যে সে পরিবারের কোনো না কোনো সদস্য যার প্রতি সে খুব আকৃষ্ট হচ্ছে, এবং তার সাথে সে সারাক্ষণ তাকে ভর করে সে
ভরসা পাচ্ছে এবং তার সাথে তাকে আঁকড়ে ধরে থাকতে চাচ্ছে। এই যে বিষয়টা, এটিও কিন্তু হতাশার একটি প্রাথমিক লক্ষণ। 3 নম্বরে যেটি আসছে সেটি হচ্ছে খাওয়া এবং ঘুমের সমস্যা। এইখানে দেখা যায় যে হঠাৎ করে একটা বাচ্চা সে তার খাওয়ার রুচি কমে গেল, সে খেতে চায় না, তার ঘুমের সমস্যা হয়, হয়তোবা সে একেবারেই ঘুমায় না, নয়তোবা সে খুব বেশি ঘুমায়। এই যে খাওয়া, আবার অনেক সময় দেখা যায় যে খেতে গেলে তার বমি বমি ভাব লাগে, মানে অরুচি, খাওয়ার প্রতি তার রুচি নেই, যার কারণে সে আস্তে 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 শুকাতে থাকে, তার এই মনের প্রভাবটা গিয়ে তার শরীরেও পড়ে। এটিও কিন্তু এই হতাশা বা বিষণ্ণতার একটি কারণ। তারপরে যেটি আসবে সেটি হলো মুড সুইং। মুড সুইং মানে হচ্ছে যে হঠাৎ করে কেঁদে উঠবে, ভালো মানুষ বসে আছে হঠাৎ করে কেঁদে উঠবে, তারপরে জিনিস ভাঙচুর করবে, তার আচরণগত সমস্যা। আমরা যদি বলি, আমরা বিচার করি, মনোবিজ্ঞানীরা যা বলেন সেটা হতাশাগ্রস্ত লোকের যে মেইন যে লক্ষণ সেটি হচ্ছে তার আচরণগত সমস্যা। এই যে তার আচরণগত সমস্যা ঘটে, সে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠে, হঠাৎ করে ভালো মানুষের মতো বসে আছে কান্না করে, তারপরে ভাঙচুর করে, অতিরিক্ত রেগে গিয়ে অনেক সময় মারধরও করে। এটা অনেক বেশি পর্যায়ে গেলে করে, তাছাড়া এমনিতে মারধর করে। এই যে এটিকে বলে কি মুড সুইং। এই উপসর্গগুলা আবার অনেক সময় দেখা যায় যে জিনিসপত্র ভাঙচুর করে। এরকম লক্ষণ যখন দেখা যাবে, তার আচরণের সমস্যা আসবে, আচরণগত বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেই সন্তান আস্তে আস্তে সে বিষণ্ণতার দিকে আগাচ্ছে। তারপরে যেটি সেটি হচ্ছে অমনোযোগিতা। অমনোযোগিতা বলতে সে পড়াশোনায় তার মন নেই, সে স্কুলে যেতে চাইবে না, তারপরে সে দেখা যাবে যে পড়ার চাইতে তার এই গেম, সে মোবাইলে গেম খেলা বেশি পছন্দ করবে, কারণ সেখানে পড়াশোনার মতো মনোযোগ দেয়া লাগে না, যার জন্য ওইদিকে তার লক্ষ্য পড়াশোনার চাইতে বেশি যাবে। সে অবাধ্য আচরণ করবে, মা বাবার কথা শুনবে না, স্কুলে যাবে না, স্কুলের বন্ধুদের সাথেও মিশবে না, টিচারদের কথাও শুনবে না। এরপরে যেটি সেটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো মাদকাসক্তি এবং অন্য আসক্তি। এখানে আমি 2 জন উল্লেখযোগ্য মনোবিজ্ঞানীর নাম বলবো। উনারা বলেছেন, আবির মুখোপাধ্যায়ের কথায়, অবসাদের কারণ এবং তার ফল দুটোই হতে পারে আসক্তি। জয়রঞ্জন একজন নামকরা মনোবিজ্ঞানী, জয়রঞ্জন রামের কথায় মন কতটা খারাপ বা মন খারাপ কতটা বদলায় সেটা পরীক্ষা করতে গিয়ে টিনেজাররা, যারা একটু বড় বা অনেক সময় টুইনাররাও ওরা চেষ্টা করে যে দেখি আমি মাদকাসক্ত হয়ে, আমি কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে আমার এই মন খারাপটাকে দূর করতে পারি কিনা। এরকম করতে করতে তারা আস্তে আস্তে আসক্ত হয়ে যায় কোনো না কোনো ড্রাগের প্রতি। এটাও কিন্তু যখন কোনো বাচ্চার প্রতি লক্ষ্য করা যাবে, তখন বুঝতে হবে যে সেই বাচ্চা স্বাভাবিক নয়। তারপরে যেটা সেটা হলো নিজেকে আঘাত করা। একদম এখানে কিন্তু ধাপ আছে, প্রথমে হতাশা থেকে বিষণ্ণতা, বিষণ্ণতা থেকে একেবারে লাস্ট পর্যায়ে আমরা যখন পাগল বলি সেটিকে বলে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া রোগী সাধারণত দেখা যায় আত্মহত্যার পর্যায়ে চলে যায়, তারা নিজেকে শেষ করে দিতে চায় বা অনেক সময় নিজেকে শেষ করে দেয়। সিজোফ্রেনিয়ার আগে যখন বিষণ্ণতায় ভুগে, তখন মরতে না চাইলেও, আত্মহত্যা না করতে চাইলেও সে সব সময় শোনায় যে বেঁচে লাভ কি, এ জীবন আর রাখবো না, আমি মরে যাব। অনেক সময় ব্লেড দিয়ে হাত কেটে ফেলে, অনেক সময় গায়ের এক অংশ কেটে ফেলে। এই যে আচরণগত সমস্যা, এই আচরণগত সমস্যা যখন আসবে
তখন আমাদের গার্জিয়ানদের বা অভিভাবকদের বুঝতে হবে আমাদের শিশু কিন্তু স্বাভাবিক নয়, সে আস্তে আস্তে বিষণ্ণতার দিকে আগাচ্ছে। আর মনোবিজ্ঞানীদের ভাষায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো জেনেটিক প্রবলেম। ওনারা বলেন যদি মা বাবা বা দাদা দাদি মানে পরিবারের ইতিহাসে যদি এটি থাকে, সাধারণত বাচ্চাদের মধ্যে তার প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক। এটি হলো 1 নাম্বার কারণ। তো এই যে কারণগুলা, এই লক্ষণগুলো দেখলে আমাদেরকে আস্তে আস্তে সতর্ক হয়ে যেতে হবে, যাতে আমাদের বাচ্চারা আর ভবিষ্যতের বিষণ্ণতার দিকে না আগাতে পারে। এইখানে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার আগেই আমাদের মা বাবার একটা ভূমিকা আছে। সেই ভূমিকা সম্পর্কে আমি অল্প একটু আলোচনা করব। আমরা মা বাবার দিদি ভাই, জি আমরা বলেন। আমরা এই আলোচনাটা অভিভাবকের ভূমিকাটা আমরা পরে বলি। হ্যাঁ, পরে ঠিক বলে আছে। আমাদের সম্মানিত আরো অনেকজন রয়েছেন, আমরা একটু হ্যাঁ, আমাদের হ্যাঁ, ঠিক আছে, ঠিক পর্যায়ক্রমে আছে। সকলের কাছে যাই, এরপর আবার আপনার কাছে আসবো। এটাই। আমরা ডিপ্রেশন কি সেই সংজ্ঞাগুলো আমরা জানলাম, এবং আমরা একটু দেখে আসি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। আমাদের সাথে অনেক শ্রোতা মণ্ডলী রয়েছেন যারা শুনছেন। ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রফেসর নজরুল ইসলাম তামিজি স্যার, আসসালামু আলাইকুম। মানবাধিকার সোসাইটির প্রতিষ্ঠাতা, সংগঠক, নজরুল গবেষক এবং সম্পাদক, এবং আরো অনেক পরিচিত আমাদের সম্মানিত গুণীজন রয়েছেন। শেখ মুজাফর আলী বিধুত আচ্ছা কবিতা দিয়েছেন আজকে দাদা ভাই, কবিতা না, আজকে আমরা একটা বিশেষ লাইভ করছি। বিজয় মিশ্র একদম ঠিকঠাক, গুরুত্বপূর্ণ আলোচনা, ধন্যবাদ। মালয়েশিয়া থেকে বলছেন রাত জেগে দেখছি, ধন্যবাদ। কি সুন্দর বর্ণনা, ধন্যবাদ, সাথেই থাকুন। রুমা বসা খুব ভালো একটা বিষয়, ধন্যবাদ। পারিবারিক লক্ষণাদি মোটামুটি 40% এফেক্ট হতে পারে, হ্যাঁ ধন্যবাদ। যাই হোক, আপনারা মূল্যবান মতামত দিন এবং আপনারা উপভোগ করেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। রয়েছেন বর্ষা, তৃষা এবং আরো অনেকে ওয়াচিং এ রয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী আলোচনার জন্য সম্মানিত ডক্টর প্রফেসর সন্দীপক মল্লিক বাপিয়ার কাছে। এরপরে আসবো আমাদের নিরঞ্জন মন্ডল মামার কাছে, আমার সম্মানিত স্যারের কাছে, সকলের কাছে আমরা যাব। তো আমরা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক বাপিয়ার কাছে যেই জিনিসটা আমি জানতে চাচ্ছি যে আমাদের সন্তানদের বিভিন্ন কারণে ডিপ্রেশন হতে পারে, তো সেটা ডিপ্রেশনের ফলাফল খুবই ভয়াবহ। কারণ এটা যেহেতু মানসিক রোগ, আর মানসিক রোগে যেহেতু ওই রকম কার্যকরী কোনো ওষুধ নেই, কাউন্সিলিংটি বেশি, তারপরে যে গুটিকয় ওষুধ দেওয়া হয় সেটা খুব কাজ করে খুব কম। তো এই ডিপ্রেশন থেকে ডিপ্রেশনের বিভিন্ন কারণ আমরা জেনেছি। তো আমাদের সন্দীপক বাপিয়ার কাছে একটা প্রশ্ন, যে আমরা অনেক সময় মা বাবার অনেক কারণে সন্তান ডিপ্রেশনে ভোগে এবং সে সিদ্ধান্ত নিতে পারে না কিভাবে কি করবে। তার মধ্যে একটি কারণ হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ। যখন সন্তান পড়াশোনা করে যখন হায়ার লেভেলে ওঠে, তখন তাকে চাপিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত যে তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। তো এই কারণে সন্তান মানসিক সমস্যায় ভুগে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যায়। তো এই ধরনের এটা চাপিয়ে দেওয়া সন্তানের উপর আসলে কি কোনো যৌক্তিকতা আছে কিনা, বা কতটুকু এটা গ্রহণযোগ্য বিষয়টা, সেই বিষয়ে আমরা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক বাপিয়ার কাছে যাচ্ছি। আমি বলবো জীবনের পরিশুদ্ধ সংগঠনের জন্য যে আলোচনাটা আমার প্রিয়তম সুবর্ণা শুরু করেছে, তারপর দিল আফরোজ আমিন মায়ের কথা শুনলাম, এটা অভূতপূর্ব। এই মুহূর্তে অর্থাৎ বর্তমানের আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মানবিক বিবেকী যত ভাবে বলি না কেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা আমাদের সন্তানকে মানুষ করতে চাই কিনা, এবং মানুষরূপী ডাক্তার করতে চাচ্ছি কিনা, মানুষরূপী ইঞ্জিনিয়ার করতে চাচ্ছি কিনা, মানুষরূপী ভালো ব্যবসায়ী, ভালো প্রশাসনিক কর্মকর্তা এগুলো করতে চাইছি কিনা। প্রথমেই আমার মাথায় খেলছে, প্রথমেই আমি একটি মানুষ এবং আমার সন্তান তাদেরকে মানুষ হয়ে গড়ে তুলতে চাই। এখন কতগুলো মৌলিক কথা এখানে চলে আসছে। যেমন সন্তান যদি আমি বলি,
আমাদের পিতামাতারই দ্বৈত অদ্বৈত লীলাময় শারীরিক, মানসিক, আত্মিক, বিবেকী, ন্যায়বান শক্তি, মাঙ্গলিক শক্তি, সবকিছুর মিশ্রণ কিন্তু সন্তান। কারণ আমরা শারীরিক, মানসিক, আত্মিকভাবে সম্মিলিত হয়েই কিন্তু সন্তান সমুৎপাদিত করি। সন্তান শব্দটা যদি বিশ্লেষণ করি, সন্তান, সম একটি উপসর্গ, সম্যক রূপে, প্রকৃষ্ট রূপে, ভালোভাবে, প্রকৃষ্ট রূপে, সত্যায়ত রূপে। তান যদি বলি গীতময়তা, সেখানে কোনো বদ স্কেল থাকছে না, আলোময়, প্রেমময়, নীতিবোধ সমুন্নত। কারণ আমরা জানি হারমোনিয়ামটা বাজালে বা যে কোনো গান গাইলে হারমোনিয়ামে যদি অন্যরকম বদ স্কেলের টাচ হয়ে যায়, টাচ হয়, তাহলে কিন্তু ভালো গান হবে না। এবং আমিও যে কণ্ঠস্বর মিলাচ্ছি কোনো ভালো গানের সঙ্গে মিলবে না, কারণ আমি যদি সুরটা ভাবটা ভালো করে না জানি তাহলে হবে না। এখন কথা হচ্ছে কি, সন্তান যখন জন্ম নিচ্ছে তাহলে কি পিতামাতার আচরণ যা সন্তানও পাবি তেমনতর, পিতামাতা যেমন আচার ব্যবহার যেমনতর, সন্তানও পাবি তেমনতর। তো আমি মুখে আছে ব্যবহারে নাই, আমরা আমাদের স্বামী স্ত্রীর, তারপর অবগুণ আছে, শুদ্ধতা নেই আমাদের শারীরিক ভাবে, আত্মিকভাবে, কিন্তু চাইছি আমার সন্তান, তাহলে কিভাবে হবে? সম্যক ভালোভাবে টিউন তো হবে না, কারণ আমরা দুজনেই তো বদ স্কেলে গান গেয়েছি, শারীরিক, মানসিক, আত্মিকভাবে, চিন্তা দিয়ে, কাজ দিয়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। ভুলকে লালন পালন করেছে আমাদের আচরণে, দৈনন্দিনতায়। তাহলে চাইছি ভালো সন্তান, চাইছি ল্যাংড়া আম, কিন্তু আমাদের উৎপাদিত যে সামগ্রী বা টেকনিক্স, মেথোডোলজি, সেখানে ভালো ল্যাংড়া আম হবে না। সন্তানও তেমনি এরকম হয়ে যাচ্ছে। তার মানে আমরা সুপারফিশিয়ালি প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি, আমাদের তলদেশে কিন্তু যাচ্ছি না। ম্যারেজ রিফরমেশন প্রয়োজন হবে, যে সৎ চিন্তা, শুভময়, মাঙ্গলিক শক্তি ধরো, বিবেকী, বিচারবোধ সমুন্নত, তেমন পুরুষের সঙ্গে, যৌবরাজে অভিষিক্ত যে পুরুষ, তার সঙ্গে তারুণ্য শোভিত, গুণময় কোনো এক মায়ের বিবাহ বিশেষ বহন করার প্রক্রিয়ায় যদি সমুজ্জ্বলভাবে, সমুন্নতভাবে মিশে দিতে পারি, স্পাম ওভাম মিলে জাইগোট ফর্ম করে সন্তান আসবে মায়ের কোলে। এখন এদিকে আমাদের খেয়াল নেই, কিন্তু যখনই সন্তান উৎপাদিত হলো তখনই তাদেরকে মানুষ করতে চাইছি, মানুষ তো করতে পারছি না। তারপর বলছি কি, তুমি ডাক্তার হও, মেলা টাকা আয় করবে, তুমি ইঞ্জিনিয়ার হও, মেলা টাকা আয় করবে, এবং 2 নম্বরই ব্যবসা করে, 2 নম্বরই চাকরি করে, ঘুষ দিয়ে এবং ঘুষ নেওয়ার প্রক্রিয়ায় তুমি নিজেকে সংন্যস্ত করো এবং এভাবে জীবন কাটিয়ে দাও। এবং ভালো জিনিস, টাকার অভাব নেই, কালো টাকা, তুমি নিজে ভালো কিনবে, পড়বে, বিল্ডিং দেবে, তুমি সুন্দর একজন অমানুষ হবে। চাইছি মানুষ হতে, কিন্তু আমরা অমানুষ করে ফেলছি। এটা কিন্তু মানতে হবে, আমাদের সমাজের এই বাতাবরণকে মানতে হবে। এখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মেন্টো ফিজিক্যাল যা বলি না কেন, সম্মিলিত রূপময় সমতান আর হচ্ছে না। এটা কিন্তু আমরা মানতে হবে, এই কারণটা আমাদের খুঁজতে হবে। আমরা বাবা হিসেবে বলি, দেখি অনেক টাকা ব্যয় করে যে ভালো ইঞ্জিনিয়ার করা যায় কিনা, অনেক টাকা হবে, তারপর ভালো ডাক্তার তৈরি করা যায় কিনা। এখন আমাদের পাড়াতে, আমাদের গ্রামে অনেক বেসরকারি, অনেক টাকা খরচ করে বেসরকারি ডাক্তার হয়েছে, তারা বিসিএস বেশিরভাগ কেউ পাস করে নাই, সরকারি ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ার বাবার মায়ের টাকা অনেক খরচ করেছে। সবাই জানেন, এই মুহূর্তে যারা দেখছেন সারা পৃথিবীর ভদ্রজন, তারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে সেমিস্টার ওয়েবে অনেক টাকা খরচ হয়ে যায়। এখন এই টাকাগুলো তারা কষ্ট করে কেষ্ট তো পানি না, দেখা গেল চাকরি হচ্ছে না, চাকরি যেখানে হচ্ছে ভালো বেতন হচ্ছে না। এগুলো প্রামাণ্য আমার সামনে আছে, কিন্তু কেন দিচ্ছি? ভালো মানুষ তো আমরা হইনি, বেশিরভাগ মা বাবা তো ভালো নই, অথচ চাইছি সন্তান ভালো হোক। সন্তান তো হচ্ছে না, সন্তান হচ্ছে না, ওরা মানবীয় শরীর ধারণকারী অপকণ্ড হয়ে যাচ্ছে।
তাদের চিন্তাটা ভুল, তাদের বিবেকতায় কোনো শুদ্ধতা নেই, তাদের আচরণ মুশকিলে পড়ে যাচ্ছে। 25,000 টাকা মোবাইল কিনে দিতে হচ্ছে। আমার গ্রামের, আমার পাড়ার অবস্থা এটা, আমি পৃথিবীর অবস্থা আমার পাড়ার অবজার্ভ করে আমি খুঁজে পেয়েছি। সারা পৃথিবীতে হয়তো ভালো উন্নত দেশে কিছু কম বেশি হচ্ছে আর কি, কিন্তু মৌলিক মানবিক প্রশ্নগুলো বাণিজ্যিক দার্শনিক তত্ত্বে হয়ে ওঠা, শারীরিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা কিন্তু অপমানুষ হয়ে বসে আছি। এই জন্যেই আমরা চিকিৎসার ক্ষেত্রে টাকা পয়সা না খরচ করে বোমা বানানোর দিকে খুব বেশি মনোযোগী আমরা হয়ে পড়েছি, এবং 2 নম্বরই করে মৌলিক মানবিক যে কোয়ালিটিস গুলো হারিয়ে ফেলে আমরা একেবারে বিনষ্ট হচ্ছি। তবু এই এখন কি করব, আমার সন্তানকে তো মানুষ করতে হবে, মানুষ না, ভালো ডাক্তার, ভালো আয়ক্ষম সত্তা তৈরি করতে যাচ্ছি। এখন সে 2 নম্বরই করুক, কারণ টাকা দিচ্ছি 15-20 লক্ষ 30 লক্ষ টাকা, সিস্টেমে ঘুষ না দিলে তো হয় না। করে তারা কতটুকু সদীপ্ত হবে, কতটুকু মাঙ্গলিক অধিকারী হবে, এ তো বলাই বাহুল্য। এই জন্যই একটা গোজামিলে পড়ে গেছি আমরা সম্পৃক্ত। আমি সুবর্ণা মাকে অভিবাদন জানাবো এই কারণে, তার টাইমলাইন থেকে এটা প্রসারিত হচ্ছে এই মুহূর্তে একেবারেই কারেক্টেড, শুভময়, মাঙ্গলিক, যুক্তিবাদী বিষয়টা উপস্থাপন করার জন্য। এবং আমাকে বলা হয়েছে যে সন্তানকে জোর করে এগুলো ঠিক হবে। আমি জোর করে কি বলছি, সেও তো ওই সন্তান তো আমারই সন্তান। আমি যেমন আচরণ করেছি, আমার স্ত্রী যেমন আচরণ করেছে, সন্তান তো তেমনি ভাবে একটা মধ্যবর্তী জায়গোট সম্প হয়েছে, সে সন্তান উৎপাদিত হয়েছে, সন্তান হয়নি, এটা গোজামিল হয়ে গেছে। তার দৃষ্টিতে ভুল, সে মাতৃজ্ঞান নেই, নারী ভেবে ওই নারীকে করতে চায় এবং ধর্ষকামী হয়ে গেছে। এবং ওই মেয়েরাও কি করে, বেশিরভাগ মেয়েরা ওই রকম সাজুগুজু দিয়ে থাকে এবং তাদের ভিতরে ওই অপকণ্ড চিন্তা এসে গেছে বিনষ্টের দিকে। ইলেজিমেন্ট চাইল্ড তৈরি হচ্ছে তাদের সত্তা, কে কার বউ হবে, কে কার বউ হবে তার কে কার স্বামী হবে। স্বামী মানে সুআমিন, এমফাসাইজ আই কেউ হচ্ছে না, স্ত্রী স্তয়ী বেষ্টন করে থাকতে পারছে না। তারপরে বিয়ে হলো, ছেলে মেয়ে হয়ে গেল, 2 ছেলে, 1 ছেলে হয়ে গেল অন্য পুরুষের সঙ্গে, শুধু শারীরিক মিলনের জন্য পরকীয়া সংসর্গে গিয়ে জীবনটা নষ্ট করে দিচ্ছে। এগুলো প্রামাণ্য সামনে আছে। এই জন্যেই আসলে এই সমস্ত প্রশ্ন যা আমরা করি উত্তর দেই না কেন, এগুলো মধ্যবর্তী প্রশ্ন, মধ্যবর্তী উত্তর। আমাদের গোড়ায় যেতে হবে। তা গোড়ায় যাব কি করে? তার গোড়ায় যাব এখনই যারা তরুণী যারা মেয়েদের দিকে নেগেটিভ ওয়েবে নিয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, ছেলেরা নেগেটিভ ওয়ের দিকে নিয়ে যাচ্ছে, তাদের জীবনের সত্তাকে, দুজনেই নষ্ট হচ্ছে। এদেরকে মানুষ করতে যদি একটু ভালো হয়, এরা যতদূর হয়, কিন্তু যখনই মা বাবা হয়ে যাচ্ছে আর কি, তখনই সন্তান উৎপাদনের ক্ষেত্রে কতটুকু আচরণ সংসিদ্ধ হলে ভালো সন্তান আসবে, এই মেন্টন। আমি মায়ের কথা শুনছিলাম যে মেন্টো কেমিক্যাল শারীরিক যে মুভমেন্টের কথা তার মধ্যে বেরিয়েছে। এবং আসলে এই আলোচনা তো একদিনে শেষ হয়ে যাবে না, অনেক ধরনের আলোচনা, প্রেক্ষাপট তৈরি হবে, প্রেক্ষিত তৈরি হবে, এই ধরনের কথা বলতে হবে। আমি বলবো যে যেভাবে আমরা দাঁড়িয়ে গেছি সমাজে, আমার সন্তানকে বলবো তুমি ডাক্তার হও, অনেক টাকা আয় করো, তুমি ইঞ্জিনিয়ার হও, অনেক টাকা আয় করো, দেখো তো কিভাবে ঘুষ দিয়ে ছাড়া চাকরি হচ্ছে না, তুমি দেখো তো এই ধরনের চাকরি বাকরি যাওয়া যায় কিনা। এই যে এখন নোট অফ নেগেশন আমাদের ভিতরে কাজ করে, আর উপরে আমরা এক ধরনের অতিমন স্নিগ্ধতা, আধ্যাত্মিকতায় আমরা ভরপুর হয়ে থাকি। কিন্তু আধ্যাত্মিকতা বড় মাপের জিনিস, বড় মাপের চিন্তায়ন, কর্মায়োজনের শক্তি। সেখানে আমরা আচরণ সিদ্ধি না ধারণ করলে সেখানে আত্মদর্শনের দিকে যেতে পারবোই না। আমার মনে হচ্ছে আমরা উপরিকাঠামোতে আছি, আমাদের ভিতরে যেতে পারছি না। সত্য সন্তান বিনির্মিত হবে কিভাবে, সেখানে কিন্তু আমরা হাত দিচ্ছি না। এই জন্যেই আমরা উপরে বলছি তুমি কি চাও, তা আমি 30,000 টাকার মোবাইল চাই, পড়াশুনো ভর্তি হয়েছে, অনার্সে যাই না, তারপর একটু কষ্ট করে ডাক্তারিতে চান্স পাচ্ছেই না, যে চান্স পায় সে দেখা গেল কি ভালো জায়গায় চান্স পাচ্ছে না, 2-1 পায় সরকারি মেডিকেল কলেজে। আমি দেখেছি তো আমাদের অঞ্চলে।
এই জন্য আরোপ অসংখ্য করা যাচ্ছে না আমাদের, হ্যাঁ এই ধরনের কথা শেষ হবে না। এই সব মিলিয়ে আমাদেরও নৈতিক দায়িত্ব আছে, বাচ্চাদেরও নৈতিক দায়িত্ব শেখাতে হবে যে এইভাবে তৃষ্ণাটা উৎক্ষেপণ করো। যাই হোক, আমি এইভাবে আমাদেরকে শেষ করছি, সবাইকে অভিবাদন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম বাপিয়ার কাছে। আমাদের আসলে প্রকৃতপক্ষে যে বিষয়টি উঠে আসলো যে আমাদের প্রকৃত মানুষ হতে হবে, আমাদের সেইভাবে আমাদের সন্তানকে গড়ে তুলতে হবে, মা বাবার দায়িত্ব। বাপিয়া সেই বিষয়ে আলোকপাত করেছেন। আমাদের এখন চলে যাচ্ছে সম্মানিত নিরঞ্জন মন্ডল মামার কাছে। আমাদের এই ডিপ্রেশন এমন একটি ভয়াবহ ব্যাধি যা নাকি খুব সহজেই আইডেন্টিফাই করা যায় না, প্রাথমিক স্টেজে তো ধরাই যায় না। সেটা ভিতরে ভিতরে গুণ পোকার মতো একটা মানুষকে তিলে 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 ক্ষয় করে ফেলে, এবং একটা পর্যায়ে এমন অবস্থা হয় তার ব্রেন থেকে যে নিউরো কমতে কমতে সে দুইটা স্টেজে চলে যায়। হয় একটা আত্মহননের পথ বেছে নেয়, না হয় সে কি করে, অন্যকে হত্যা করে। তো এই যে ডিপ্রেশনের এই যে একদম শেষ স্টেজে গিয়ে মানুষ এই অবস্থা হয়, তখন মা বাবা আর পারিপার্শ্বিক লোকেরা বুঝতে পারে যে কি ঘটতে চাচ্ছে, কি ভয়াবহ ঘটনাটা ঘটে গেল যখন আমরা সম্পদ হারিয়ে ফেলি। তো এই যে কতদিন আগে নিউজে, প্রায় 3 দিন আগে নিউজে একটা খবর প্রকাশিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র ফিরোজ, ছেলেটার নাম, সে 6 তলা থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে। তার ডিপ্রেশনের প্রধান কারণ হলো সে এক মেয়েকে ভালোবাসতো। তো সেইখান থেকে সে কি হয়েছে, সেখান থেকে মেয়েটা তাকে যখন অস্বীকার করলো, তখন সে ডিপ্রেশন নিতে পারে নাই, চাপটা নিতে পারে নাই, এবং সে চলে গেছে পরপারে নিজেকে হত্যা করে। কতদিন আগে মেডিকেলের এক ছাত্রী আত্মহত্যা করেছে ঠিক একই কারণে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো হচ্ছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এইসব বিষয়ে তোমাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। যে আমি যে প্রশ্ন বলছি যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ, আমরা এগুলাকে কিভাবে প্রতিরোধ করব, শুরু থেকে কিভাবে আমরা এই প্রতিরোধ করব, এই বিষয়ে। প্রসঙ্গ মনের ভুবন, বিষয় আমাদের সন্তান আমাদের সম্পদ। শিরোনামের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং শুভকামনা। মূল কথা হলো, যাদের শরীর থাকে তাদের শরীর খারাপ হয়, আর যাদের মন থাকে তাদের মন খারাপ হয়। মন খারাপ হলে দেখা যায় বিষণ্ণতা বা ডিপ্রেশন। বিষণ্ণতার আবার অনেকগুলো লক্ষণ থাকে, যে লক্ষণগুলো ইতিমধ্যে আমাদের আপা দিলা প্রজামিন আপা বেশ খানিকটা উল্লেখ করেছেন। তো বিষয়টা যেহেতু কমন, আমরা যেই আলোচনা করতে যাই না কেন আমাদের আলোচনার সুবিধার্থে ওই কমন বিষয়গুলো আবার চলে আসবে। এখানে একটু চর্বিত চর্বণ হবেই, এটা কিছু করা যাবে না। তো মূল যে লক্ষণগুলো আপা উল্লেখ করেছেন তার ভিতর একটা হচ্ছে যেমন ঘুমের প্রবলেম, ক্ষুধার প্রবলেম, স্পৃহা কমে যাওয়া, লেখাপড়া লাগা, একা থাকতে ভালো লাগা, বাচ্চার আকাঙ্ক্ষা আস্তে আস্তে হারিয়ে ফেলা এবং আত্মহত্যার প্রবণতা দেখা দেওয়া। তো মানসিক অবসাদ বা ডিপ্রেশন দু রকমের, একটা হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা একটু অ্যাডভান্স। তো প্রাইমারি ডিপ্রেশনটা এটা বিনা কারণেই হতে পারে মানুষের, আমাদের দৈনন্দিন চলাফেরা ওঠা বসার ভেতরে এটা যে কোনো সময় আমাদের ডিপ্রেশন আমাদের হতে পারে, আমাদের বাচ্চাদেরও তাই হতে পারে। অর্থাৎ মুড নষ্ট হলে এটা হতে পারে প্রাইমারি ডিপ্রেশনটা, এটা হচ্ছে সিমটম। এবং সেকেন্ডারি ডিপ্রেশনটা হলো, এটা অনেকগুলো কারণে হতে পারে, যেমন হঠাৎ কারো পিতৃবিয়োগ হলো, মাতৃবিয়োগ হলো, স্ত্রী বিয়োগ হলো, কিংবা শারীরিক অসুস্থতা দেখা দিল, প্রেমে ব্যর্থতার কারণে হতে পারে, এমনকি মাদকাসক্তির কারণেও হতে পারে ডিপ্রেশন। এবার এটা আবার ব্যক্তিগত কারণেও হতে পারে, যেমন এবার পারিবারিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে। তো এবং মানুষের মনের ভিতর দুটো জগৎ আছে,
তার একটা হলো ইনার ওয়ার্ল্ড, যেমন ভেতরের জীবন, যেমন এখান থেকে কখনো পালানো যায় না। মনের ভেতরে যে জগৎটা আছে, যেমন পরীক্ষায় খারাপ রেজাল্ট করা, চাকুরি থেকে ছাঁটাই হওয়া, কিংবা আনন্দ, দুঃখ, ব্যথা, খুশি, সবই এই সবকিছু ভেতরের ইনার ওয়ার্ল্ডে বসবাস করে। সুতরাং এর একটি খারাপ হলেই আমাদের এই ডিপ্রেশনটা দেখা দিতে পারে। আর আউটার ওয়ার্ল্ডটা হচ্ছে বাইরের জগৎ, যেটা আমরা সচরাচর দেখতে পাই। এর জন্য মানুষের মনের ভেতরে উকি দেয়া লাগে না, খুব বাইরে থেকে আমরা যার বহিঃপ্রকাশ দেখতে পাই। আর ডিপ্রেশনটা কেন হয়? ডিপ্রেশন হয় মানুষের মাথার ভেতরে, মগজের ভেতরে ডিপোমিন নামক এক ধরনের রাসায়নিক এর রিলিজ হয়। এর ফলেই তার এই বিষণ্ণতাটা, তাৎক্ষণিকভাবে তার বিষণ্ণতাটা দেখা দেয়, এবং এর জন্য একটা পার্মানেন্ট সলিউশন নিতে হয় ডাক্তারদের কাছে গিয়ে। তো তো আমার আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে শিশুবেলায় সন্তানদের প্রতি বাবা মায়ের যে অমনোযোগিতা, এটা একটা কারণ। এবং অতিরিক্ত আদর বা অতিরিক্ত সোহাগেও মানুষের এই ডিপ্রেশনটা বা একটা তার নৈতিক অবক্ষয়ের একটা কারণ ঘটতে পারে। তো এ প্রসঙ্গে আমি আমার এক প্রতিবেশীর একটি সন্তানের উদাহরণ দেব। আমার প্রতিবেশী, তার পিতার নাম হচ্ছে শহীদুল, মায়ের নাম হচ্ছে আয়েশা। এই ভদ্র মহিলা, ছেলের একমাত্র ছেলে, খুব আদর করে তাকে শান্ত করার জন্য তার হাতে সবসময় মোবাইলটা তুলে দিত, এবং ওই মোবাইলে ফ্রি ফায়ার যে খেলাটা, এই খেলাটা খেলতে খেলতে সে কিন্তু মাদ্রাসায় পড়তো। এই বাচ্চাটাও মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়াকালীন অবস্থাতে ওই বাড়িতে এলে তার বাবা আদর করে এই খেলাটা তাকে শিখালো, এবং এই খেলাটা খেলতে খেলতে সে এমন একটা হয়েছে যে সে মাদ্রাসাটা ছেড়ে দিয়েছে, মাদ্রাসায় আর যাবে না। দিনের বেলা তাকে ওই 24 ঘন্টা তার হাতে সেই মোবাইলটা দিতে হবে। যদি কেউ মোবাইলটা তার হাত থেকে ছিনিয়ে নেয়, সে বাড়ি ঘরের দরজা ভেঙে ফেলে, বিছানা কাঁথা সব ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। এরকম একটা পুরো ডিপ্রেশনে চলে গেছে। সারা রাত সে ঘুমায় না, সারা রাত সে ফ্রি ফায়ার খেলে। এর বাবা মা করলো কি, কোনো অবস্থাতে এর হাত থেকে কোনো নিষ্কৃতি নেই। এমনকি মাঝে মধ্যে যদি কেউ, ওর বাবা বা ওর দাদা দাদি, এরা আপত্তি করে, এদের পরে দাটা নিয়ে আক্রমণ শুরু করে, হাত থেকে মোবাইল ছিনিয়ে নিলেই। এরপরে এর করলো কি, এর বাবা এর দাদা দাদি এরা বাধ্য হলো পুলিশের শরণাপন্ন হতে। বাড়িতে পুলিশ এনে সেই বাড়ি থেকে মোবাইল সিজ করে নেওয়ার পরে এর ছেলে এখন মানসিক বিকারগ্রস্ত হয়ে সে জীবনযাপন করছে। সে স্কুলে যাবে না, মাদ্রাসায়ও যাচ্ছে না, সে রাত দিন 24 ঘন্টা বাড়ি ঝিম মেরে বসে থাকে। এটাই হচ্ছে একটা বাস্তব উদাহরণ, আমার বাড়ির পাশের ঘরের ঘটনা এটা। তো ঠিক এমনি এই একই ঘটনা প্রায় আমার ঘরেও আছে। আমার ঘরে আমার ছেলেরই একটা মেয়ে, তাকে কার্টুন দেখাতে দেখাতে ভাত খাওয়াতে, কার্টুন না দেখলে ভাত খাবে না, কার্টুন না দেখলে তাকে কোনো কথা বলে শোনানো যাবে না, স্কুলে যাবে না, কিছুই করবে না, কার্টুন দেখতে দাও তাহলে সবকিছু করব। তাহলে এটাও এক ধরনের ডিপ্রেশন, এক ধরনের নেশা। মানুষ যখন আলোচনা করেছেন, যখন মানুষ নেশাগ্রস্ত হয়, মাদকাসক্ত হয়, এটাও এক ধরনের মাদকাসক্তি। কারণ কোনো জিনিস যে তাকে ছেড়ে যেতে চাইছে না বা সে ওতে আসক্তি প্রকাশ করছে, তখনই বুঝতে হবে যে এটার প্রতি সে বেশি আসক্ত এবং এতে সে ডিপ্রেশনে চলে গেছে। তো আবার এর অনেকগুলো ব্যাপার আছে, যেমন একটা সঙ্গদোষ একটি বিষয় আছে। একটি সন্তান ভালো সঙ্গ পেলে তার জীবনটা যেভাবে গঠন হবে, একটু কুসঙ্গে মিশলে সে যে কোনো সময়
সে এই ডিপ্রেশনে চলে যেতে পারে। এবং কারণ হচ্ছে কি, এই যে কিশোর বয়সটা, এই সময় এই বয়সটা হচ্ছে কৌতূহলী বয়স। এই সময় নতুন নতুন অভিজ্ঞতা তার জীবনে সঞ্চয় হয় এবং সে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়। ফলে তাকে সবকিছু একটু একটু করে নতুন কিছু জানার, বোঝার, নতুন করে এডিক্টেড হওয়ার সম্ভাবনা দেখা যায় তার জীবনে। এই এই সব প্রবণতার মূলে রয়েছে তার সহজ আনন্দ লাভের বাসনা। সে অতি সহজে যে আনন্দ লাভ, এইটাই সে করতে চায় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়াস তার ভিতর দেখা যায়। এবং প্রতিকূল পারিবারিক পরিবেশ, এটাও একটা কারণ। সব পরিবেশ, সব পরিবার একরকম হয় না। যদি কোনো পরিবার, আমাদের শ্রদ্ধেয় সন্দীপক মল্লিক স্যার একটু আগে আলাপ করেছেন যে পারিবারিক আবেষ্টনীটাই সব থেকে মারাত্মক জিনিস। যেমন আমাদের বিষয় ছিল আমাদের সন্তান আমাদের সম্পদ। তো আমাদের সন্তানকে আমাদের সম্পদ করে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের পারিবারিক পরিবেশটা অত্যন্ত মনোরম এবং ওই বাচ্চাদের মানে মনের মতো করে তৈরি করা দরকার। বাবা মায়ের ভিতরে যদি ভালোবাসার অভাব দেখা দেয়, আমার সন্তান অবশ্যই ডিপ্রেশনে যাবে। বাবা মায়ের ভিতরে যদি শ্রদ্ধাবোধের অভাব দেখা দেয়, সম্পর্কের অবনতি দেখা দেয়, সেক্ষেত্রেও আমার সন্তান অবশ্যই ডিপ্রেশনে যেতে পারে। তো আর এই যে বয়সটার আমরা আলোচনা করছি আমাদের সন্তানদের নিয়ে, এই বয়সটা হচ্ছে মাটির ঢেলা দিয়ে যেমন নরম কাদা থাকে, এ সময় শিশুদের মনটাও ঠিক ওরকম নরম থাকে। ফলে সবকিছুর ছাপটা শিশুদের মনে প্রবলভাবে পড়ে। তো এ কারণেই একটু একটু করে আমাদের সন্তানেরা বিপদগামী হবার রাস্তা পায়। এবং এই কারণেই এই সময়ে, এই মানসিক বিপর্যয়ের সময় স্থির থাকার চেষ্টা করতে হয়, যেটা বাবা মা সাধারণত পারেন না। বাবা মারা অস্থির হয়ে যান। স্থির থেকে এই মানে এই যে কাউন্সিলিং যে প্রসঙ্গটা এসছে, আমরা যে একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদেরকে নিয়ে যাব, আমাদের এই স্থিরতাটুকু আমরা হারিয়ে ফেলি। কারণ আমরা নিজেরাই দিশেহারা হয়ে যাই, আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভাবনা থেকে আমরা দূরে সরে যাই। আমরা নিজেরাই তখন অনেকে ডিপ্রেশনে চলে যাই, বড়রাও। এবং এই সময় সন্তানরা যখন এই ডিপ্রেশনে যায়, এরা অনেকে লোকলজ্জা বা হীনমন্যতায় ভোগে। তো এই সময় তাদের যে একটা মূল্যবোধ এই সন্তানদের ভিতরে, তাদের এগুলো জাগিয়ে তোলা দরকার। সেও যে একজন মানুষ এই সমাজে, তারও যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমাদের সন্তানদের এই ব্যাপারে সচেতন করার সময় হচ্ছে তখন। ধন্যবাদ মামা। আমরা আলোচনা তোমার কাছ থেকে এখন এই পর্যন্তই শুনি। আমাদের সম্মানিত আরো দুজন রয়েছে, আমরা সম্মানিত জনদের কাছে গিয়ে তারপর আবার আমরা আলোচনা ব্যাক করব। আমি এখন সম্মানিত শ্রদ্ধেয় তামিজি স্যার, মানবাধিকার সোসাইটির প্রতিষ্ঠাতা, নজরুল গবেষক, অধ্যাপক এবং সম্পাদক নজরুল ইসলাম তামিজি স্যারের কাছে এই ডিপ্রেশন সম্পর্কে আমি যে একটা প্রশ্ন রাখবো। নজরুল ইসলাম তামিজি স্যার অনেক দায়িত্ববান, অনেক দায়িত্ব দাদাভাই পালন করেন দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে। তো সেইখানে পালন করতে গিয়ে আমি যেটা শুধু তামিজি স্যারকে উদাহরণ দিয়ে বলছি, যে যারা এই ধরনের কর্মপ্রণালীতে রয়েছেন, অনেক বড় বড় দায়িত্বে রয়েছেন, যে সকল মা বাবা, কর্মজীবী মা বাবা দুজনে যে সকল দায়িত্বে রয়েছেন, পেশায় রয়েছেন, তো তারা একদিকে প্রশাসক, একদিকে তার ইনস্টিটিউট পরিচালনা করতে হয়, অপরদিকে সংসার, সন্তান। তো দেখা গেল যে অনেক সন্তান এরকম ডিপ্রেশনে ভুগে। যেমন আমি একজনকে বলবো যে একজন ডাক্তার, দুজনেই ডাক্তার, হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার। তো সন্তান তিনজন সন্তান ছিল, 2টা ছেলে 1টা মেয়ে। তো দেখা গেল যে ছেলেটা শেষ পর্যন্ত মানে তার যখন 9-এ উঠলো, সেই ছেলেটা ডিপ্রেশন থেকে পাগল হয়ে গিয়েছে, একদম উলঙ্গ পাগল হয়ে গিয়েছে। আরেকটা ছেলে, বড় ছেলে, তাকে সে মানুষ করতে পারে নাই, কিন্তু ছেলেটার মেয়েটা শুধু মানুষ হয়েছে, সে ডাক্তার হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো হয়, খুব কদাচিৎ হয়, আবার বড় আকারেও হয়। তো আমরা তামিজি স্যারের কাছে প্রশ্ন করবো, একজন প্রশাসক, একজন বাবা, কিভাবে ম্যানেজ করা উচিত, সন্তানকে কিভাবে সময় দেওয়া উচিত? জানাচ্ছি সুবর্ণা দাস, আমার ছোট বোন।
আজকের যে আয়োজন চমৎকার এবং এটা সমসাময়িক। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, শ্রদ্ধেয় নিরঞ্জন মন্ডল, শ্রদ্ধেয় দিলাফরুজ আমিন এবং শ্রদ্ধেয় শঙ্কর চৌধুরী। আমি ক্ষুদ্র মানুষ, অতি সাধারণ মানুষ। আমাকে এই এত মহারথীদের সঙ্গে, মানে আমি হচ্ছি রথী আর আপনার সকলে মহারথী, এই মহারথীদের সঙ্গে আমাকে এখানে সংযুক্ত করার জন্য আমি আসলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার বোনের কাছে আমার ভালোবাসা। আমি যে প্রশ্নটা আমাকে করা হয়েছে মূলত একজন প্রশাসক এবং একজন বাবা, এ দুটো সমন্বয়, কোঅর্ডিনেশনটা কিভাবে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন আসলে এই শিশুদের শুধুমাত্র বাইরের না, অভ্যন্তরীণ মানসিকতা বা বাহ্যিক আচরণ, যে আচরণে যে আমরা দেখি, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাবার প্রভাব থাকে। আর আমাদের শিশুদের মানে সাইকোলজিক্যাল, যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্রাইম এন্ড ক্রিমিনাল জাস্টিস আমি যখন পড়েছিলাম, তখন আমাদের মনে আছে স্পষ্ট, আমাদের হিউম্যান বিহেভিয়ার সায়েন্স পড়াতেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর নেহাল করিম স্যার, আপনারা নিশ্চয়ই চিনবেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নেহাল করিম স্যার। তো যখন আমাদের সোশ্যাল প্রবলেম পড়াতেন, সামাজিক সমস্যা পড়াতেন, তখন তিনি বলতেন যে আসলে আমাদের নর্মস অ্যান্ড ভ্যালুস, এই দুটো জিনিস সমস্যা। এই দুটো জিনিস বাবার সমস্যা হলেই এটা এফেক্টেড সন্তান হবে। আর যে কথাটা বারবারই প্রশ্ন আসছে, সন্তানদের উদাসীনতা, বা আমরা যে কথাটা বারবার বলছি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আসলে আমাদের সন্তানদের চেয়ে আমাদের বাবাদের বেশি সমস্যা। আমি দায়িত্ব নিয়েই বলছি, এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার চেয়ারম্যান হিসেবে বা সমাজ বিজ্ঞানের গবেষক হিসেবে আমি দায়িত্ব নিয়েই বলছি এই কথাটা, যে আমরা যেটা করি বাবারা, আমরা গড্ডার লিখে প্রবাহে শুধুমাত্র এ প্লাস, আমার বাচ্চাটা এ প্লাস পাবে, আমার বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে, আমার বাচ্চাটা ডাক্তার হবে, এই গড্ডার লিখে প্রবাহে আমরা কাটাচ্ছি। এখন প্রশ্ন, আমার ছেলে যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারছে না, প্রেশারটা আমি দিচ্ছি। আলটিমেটলি আমি তাকে আমার যে নির্দিষ্ট গোল, ওই গোলে পৌঁছতে পারছি না। কারণ হচ্ছে আমি মনে করতেছি, আমি সাসের এক্সাম্পল, আমরা যদি বলি যে আমাদের বাবার সঙ্গে কি আমাদের সন্তানদের সম্পর্ক আগের মতো আছে, নিশ্চয়ই নেই। আমার বাবা আমাকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছি, আমি কিন্তু আমার সন্তানকে দিচ্ছি না। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি যখন অনার্স পরীক্ষা দেই, আমি যখন মাস্টার্স পরীক্ষা দেই, লাস্ট মাস্টার্স ফাইনাল দেই, তখনও আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছেন, আমাদের কলা অনুষদের সামনে দাঁড়িয়ে আছেন। আমি যখন পরীক্ষা থেকে বের হই, আর বাবা আমাকে নিয়ে যেতেন। আমাকে আমার যারা সহপাঠী ছিল, ক্লাসমেট ছিল তৎকালীন সময়ে, তারা বলতেন যে তুই প্রতিবন্ধী, তোর বাবা এখনো তোকে নিয়ে যায়। কিন্তু আমার বাবার যে প্রভাবটা আমার উপরে পড়েছে, ঠিক তেমনি কেন প্রভাব পড়েছে, আমার বাবা একজন প্রশাসক ছিলেন, আবার সঙ্গে সঙ্গে তিনি আমার সাথে বন্ধুর মতো ছিলেন। আসলে আমার সন্তানের কাছে আমাকে ফ্রেন্ডশিপ, আমার বন্ধুর মতো হইতে হবে। আমাদের দেখেন, বিশেষ করে কন্যা সন্তান যদি হয়, তো কন্যা সন্তান বাবার কাছে কি চায়? নিরাপত্তা চায়, ইমোশনাল সাপোর্ট চায়। আর যদি আমাদের যে বাবা এবং ছেলের যে সম্পর্ক, আমাদের মেয়েরা তার জীবন সঙ্গীর মাঝে বাবার গুণাবলী খুঁজে। প্রত্যেকটা মেয়ে কিন্তু, এখানে কিন্তু সুবর্ণা দাস আছেন, আমাদের দিলাফরুজ আমিন আছেন, ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে যখন সে তার জীবন সঙ্গীর কাছেও কিন্তু সে কম্পেয়ার করে যে আমার বাবার কি গুণ ছিল, এখানে কি কি নাই, কি কি লিখেছে। এটা বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা বাবারা, আমাদেরকে কি হতে হবে? ইতিমধ্যে নিরঞ্জন মন্ডল, আমাদের শ্রদ্ধেয় নিরঞ্জন মন্ডল এবং আমাদের প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, ওনার যে বক্তব্য রেখেছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত যে বাবাকে যত্নবান হইতে হবে এবং অন্যান্য মানুষকে সম্মান দিয়ে কথা বলার যে প্রবণতা যদি তার বাবা যদি করে, তখন তার সন্তান করবে। আর আমার বাচ্চাটা যদি কোনো কারণে এ প্লাস না পায়, কোনো কারণে রেজাল্ট খারাপ করে পাস হইতে পারলো না, এটা নিয়েও ওই যে উমুক ছেলে করলো, তোর কাজের ওটা করলো, তুমুক এটা করলো, এই বিষয়গুলো বলা যাবে না। এখন বাচ্চাদের বুদ্ধির বিকাশে বাবাদের অবদান থাকে বেশি। কারণ বাবারা হয়তো একটু গম্ভীর প্রকৃতির হন, কিন্তু আসলে সন্তানের মানসিক বিকাশ, ইমোশনাল ইন্টেলিজেন্স বা সন্তানের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাবার। আমরা মায়ের কথা যতই বলি, আমি স্পষ্টই বলি, অবশ্যই মায়ের ভূমিকা আছে, মায়ের ভূমিকা বাবারও আগে। কিন্তু আমাদের বাবাদের কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে তাকে অর্থ কালেকশন করতে হয়, আর একটা হচ্ছে সন্তানকে মানুষ করার জন্য, মানে সন্তানের প্রতি যত্নশীল হইতে, যত্নবান হইতে হয়। ওই অর্থ কালেকশনের চিন্তাটা কিন্তু মায়ের খুব একটা থাকে না, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। আবার যারা কর্মজীবী নারী, যারা কর্মজীবী মা, তাদেরও কিন্তু ওটা থাকে। ওগুলো হচ্ছে ব্যতিক্রম, কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারীরা কর্মজীবী না।
আমি বাংলাদেশের কন্টেক্সটে বলতেছি, কন্টেক্সট অফ বাংলাদেশ, যে এবং একজন বাবা যখন তার সন্তানকে মানসিক সাপোর্ট করেন তখন সন্তানের কি হয়, আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আর যখন তার সেলফ কনফিডেন্সটা বেড়ে যায় তখন কিন্তু ওই সন্তান কখনোই হীনমন্যতায় ভোগে না। আর যদি কেউ হীনমন্যতা না ভোগে তার সুইসাইড করার প্রশ্ন আসে না। আমাদের সমাজবিজ্ঞানী এমিল টুরকাইম একটা সুইসাইড থিওরি দিয়েছিলেন যে মানুষ কেন সুইসাইড করে। ওই থিওরি আমাদের বাংলাদেশে প্র্যাগমেটিক নয় এবং এটা বুমেরাং হয়েছে ওই থিওরি। আমি সমাজবিজ্ঞানী স্টুডেন্ট হিসেবে আমি যেটা বলি যে আসলে বাবার দৃষ্টিভঙ্গি সন্তানের উপর প্রভাব ফেলে। আমাদের বাবা যদি একটু ব্যতিক্রম হয়, বাবা যদি একটু সন্তানরা চায় যে আমার বাবাকে আমি অহংকার করি, আমার বাবাকে আমি গর্ব করি, বাবাকে ওই কাজটাই করতে হবে যে কাজটা করলে তার সন্তান অহংকার করতে পারবে যে অমুক তো আমার বাবা তো এই, তখন কিন্তু সন্তানদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আর আমাদের এই বাবা সন্তানের সাথে আমরা যেটা করি না, আমাদের খেলাধুলা, স্পোর্টস, আমাদের বাবা রয়েছে, আমাদের বিশেষ করে কিছুক্ষণ আগে নিরঞ্জন মন্ডল মহোদয় বলেছেন যে দেখা গেল যে আমাদের মোবাইল আসক্ত করে দিই। আমি আমার সন্তানের সঙ্গে খেলবো, গেম খেলবো, আমার সন্তানের সঙ্গে আমি ফুটবল খেলবো, আমার সন্তানের সঙ্গে আমি ক্রিকেট খেলবো, হাডুডু খেলবো প্রয়োজনে, আমাদের বাংলাদেশ জাতীয় খেলা, কিন্তু আসলে আমরা সেটা করি না। এগুলো খেলতে হলে, এগুলো কিছু স্পোর্টস সঙ্গে থাকতে হলে আমাকে যে খুবই সময় দিতে হবে সেটা এমন না। আমি তো প্রতিদিন সকালে বাসা থেকে বেরোই দেখা গেলো 9টায়, তা আমি 8টা থেকে 9টায় 1 ঘন্টা আমার বাচ্চাকে সময় দিতে পারি। আমি যখন আবার ফিরি রাত 10টায় ফিরি, 10টা থেকে 11টা ওই সময়টা আমার বাচ্চাকে আমি দিতে পারি যে তুমি কি পড়াশোনা করছো বাবা, দেখি আমি পারি কিনা, তুমি তোমার একটা ম্যাথ আমি সমাধান করে দেবো, তুমি আমাকে প্রশ্ন করো আমি পারি কিনা, দেখে আমাকে আটকাও। আমি এটাই বলি কিন্তু আমার সন্তানকে যে আমার বাবা তুমি আমাকে আটকাও, দেখি আমাকে আটকাতে পারো কিনা। আমাকে যদি তুমি আজকে একটা প্রশ্ন করে আটকাতে পারো তখন তোমাকে আমি 100 টাকা একটা নোট দেবো, 100 টাকা নোট দেবো, নোটটা ধরে রেখে 200 টাকা একটা নোট দেবো, তখন আমার বাচ্চা কিন্তু ইয়ে হয় যে দেখে বাবাকে আটকানো যায় কিনা। তা আমি আসলে এই খুব বেশি তাত্ত্বিক বক্তব্য রাখতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদেরকে মানে বাবাদেরকে বিশেষ করে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় অন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় স্পষ্ট ভাবে আমাদের এই বিষয়গুলো আমাদের সন্তানদের মানে শিখিয়ে দিতে হবে। আর পুরুষের জগৎ এবং নারীদের জগৎ সেপারেট জগৎ, এবং আমরা কিভাবে নারী পুরুষ এডুকেশন এবং কিভাবে আমরা থাকবো এই বিষয়গুলো কিন্তু বাবার দায়িত্ব সন্তানকে রপ্ত করে দেওয়া। আমাদের বাবারা অনেক সময় হয়তো বাবার প্রতি সন্তানের একটা নির্ভরতা থাকে, আবার সন্তানের প্রতি কিন্তু বাবার একটা ডিপেন্ডেন্সের জায়গা থাকে। ওই জায়গাটা তৈরি করবে কে? বাবাই তৈরি করবে। তো একজন বাবা যেমন বাইরে দক্ষ প্রকাশক হবে, ঠিক তেমনি তার সন্তানের সঙ্গে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা রাখতে হবে। এটা কিন্তু আমি বলবো যে ফ্যামিলি ম্যানেজমেন্ট, চাইল্ড ম্যানেজমেন্ট, এগুলো সম্পর্কে আমাদের বাংলাদেশে যদি ট্রেনিং সেন্টার নাই, আমাদের আসলে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে। আমি অনেক আগেও বলেছি, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যেটা দরকার সেটা হচ্ছে বিয়ের আগে আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়ে দুজনকেই সন্তান প্রতিপালনের ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া দরকার, এরকম কোর্স করা দরকার। এটা আমাদের গভর্নমেন্টের উচিত বিনা পয়সা করা, ফ্রি অফ কস্ট ট্রেনিং দরকার। কিভাবে সে তার ওয়াইফের সাথে আচরণ করবে, একজন ওয়াইফ কিভাবে তার হাজবেন্ডের সাথে আচরণ করবে, তার স্বামীর সঙ্গে কিভাবে আচরণ করবে, তার হিউম্যান বিহেভিয়ার কি হবে, এবং পাশাপাশি সন্তান প্রতিপালন কিভাবে করবে। তো আমি খুব বেশি কথা বলবো না, আপনারা তো অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, আরো রাখবেন। আপনাদের সকলের সঙ্গে আবারও একমত পোষণ করে আমি আমার এই অংশের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, আবারও আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ, অসাধারণ বক্তব্য এবং খুব গুরুত্বপূর্ণ। স্যালুট জানাই সম্মানিত সমাজবিজ্ঞানী, মানবাধিকার সোসাইটির প্রতিষ্ঠাতা, নজরুল গবেষক অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম তামিজি স্যারকে। এখন আমরা এই সম্পর্কিত অনেক বক্তব্য শুনলাম এবং অনেক কারণগুলো জানলাম ডিপ্রেশনের, এবং অনেক অঘটন সম্পর্কে আমরা জানলাম ডিপ্রেশন থেকে কি কি হতে পারে এবং কি হচ্ছে। তো সেই ডিপ্রেশনের আসলে চিকিৎসা পদ্ধতি কিরকম হওয়া উচিত, বা ডিপ্রেশনে পড়ে গেলে একটা সন্তানকে বা মানুষকে আমরা কিভাবে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সম্মানিত শঙ্কর চৌধুরী দাদা ভাই, যিনি একাধারে বর্তমান মানবিক সংগঠন বজন কুটির মানবিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা। যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে গরিব এবং অসচ্ছল ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, গরিব এবং অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ, গরিব মেয়েদের বিয়েতে যথাসাধ্য সহযোগিতা করা, অনাথ এবং বৃদ্ধাশ্রম প্রকল্প, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের যথাসাধ্য আর্থিক সহযোগিতা প্রদান করা ইত্যাদি কার্যক্রমগুলো এই মানবিক ফাউন্ডেশনটা করে থাকে। তো আমাদের সম্মানিত শঙ্কর চৌধুরী দাদা ভাইয়ের কাছে আমি যাচ্ছি আলোচনা নিয়ে, যে আমরা এখন অনেক কিছু আমাদের সম্মানিত গুণীজনদের কাছ থেকে অনেক বিষয়ে জানতে পারলাম, কারণ এবং যে ঘটনাগুলো সেগুলো সবকিছু আপনি শুনলেন। তো এর চিকিৎসা পদ্ধতি কিরকম হতে পারে ডিপ্রেশন একজন রোগীর, সেই সম্পর্কে একটু আলোকপাত করবেন দাদা ভাই।
ধন্যবাদ দিদিভাই। সুবর্ণা দাস, আসলে বিদগ্ধ আলোচকদের মধ্যে আমি একজন নবীন এবং কিশোর, আমিও কিশোর বলতে পারি আলোচক। আপনাদের আলোচনাগুলো আমার ভালো লেগেছে। তো ওইগুলো নিয়ে আমি আর চর্বিত চর্বণ করছি না। তো এখানে আমার কথা হচ্ছে, এই সময়ে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন আমাদের, ডিপ্রেশন বিভিন্ন এজের আছে। তো আমাদের এই মুহূর্তে যেটা খুবই প্রয়োজন, যেটা নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমার কিশোর কিশোরীদের ডিপ্রেশন নিয়ে। কিশোর কিশোরীদের ডিপ্রেশনটা এই বর্তমান সময়ে খুবই কি আমাদের মারাত্মক আঘাত ধারণ করেছে। অর্থাৎ তাদের মধ্যে বিষণ্ণতা, কোন এজে টিনেজারদের মধ্যে, বিশেষ করে বয়ঃসন্ধিকাল যখন শুরু হয় একজন কিশোর অথবা কিশোরীর, আমরা দেখতে পাই তাদের মধ্যে ডিপ্রেশন বা হতাশা বা বিষণ্ণতা এরকম একটা মানসিক ব্যাধি সৃষ্টি হয়। আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একটা মেন্টাল ডিসঅর্ডার। তো এর থেকে উপায়ের অবশ্য পথ আছে। সেজন্য সবার সম্মিলিত সহযোগিতা, কাউন্সিলিং একান্ত প্রয়োজন। এই ডিপ্রেশন এটা কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি হয় কি কারণে? এটা মেডিকেল সায়েন্সের ভাষায় এমিগডালা নিউক্লিয়াস, যেটা এই এমিগডালা নিউক্লিয়াসটা কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কাজ করে, যার কারণে তাদের আবেগকে বাড়িয়ে দেয়, বিবেককে তারা পরাহত করে ফেলে। যার কারণে এদের বিবেকে তখন কাজ করে না, আবেগকেই বেশি প্রাধান্য দেয় আমার কিশোরীরা। যেটা তাদের কাছে খুব বেশি ভালো লাগে, সামনে যেটা দেখতেছে সেটাকে তারা রিসিভ করে দেখতেছে। এই বয়সে যেটা হয় সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এনিহাও তাকে পেতে হবে। সেই কারণে আমরা দেখতে পাই এদের মধ্যে এক প্রকার এটা অপরাধ প্রবণ হয়ে পড়ে এই পাওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না পাওয়ার কারণে ডিপ্রেশনটা সৃষ্টি হয়। এখানে পাওয়া এবং না পাওয়া দুটো বিষয় আছে। তো ডিপ্রেশনের পেছনে আরো, ডিপ্রেশনের জন্য অনেক কারণ আছে, যেটা আমি কয়েকটা বলি, অবশ্যই এগুলো বলা দরকার। যেমন আমি নাম্বার 1 বলবো পারিবারিক সমস্যা, ফ্যামিলি প্রবলেম নাম্বার 1 ডিপ্রেশনের জন্য। শিশুদের ক্ষেত্রে এবং কিশোরীদের ক্ষেত্রে আরো বলা যাচ্ছে, যেমন পড়াশোনার চাপ, পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা, রিলেশনশিপ, অবহেলা, পারিবারিক অবহেলা। এখানে আরেকটা বিষয় আসতেছে, যেটা হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। এগুলো কিন্তু আমাদের নিতে হবে ডিপ্রেশনের জন্য। দারিদ্রতা, জাঙ্ক ফুড, এই সবগুলো বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ রিলেটেড। এগুলো আলোচনা করতে আসলে অনেক সময় লাগবে। তো আমি প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা সামথিং বলতেছি, কারণ এটার মধ্যে অনেক কিছু রয়ে গেছে। পারিবারিক সমস্যা, যেটা ফ্যামিলি প্রবলেম, ডিপ্রেশন। আমার পরিবারের মধ্যে মনে করেন একটা শিশুর পরিবারে তার মা বাবা যদি সুশৃঙ্খল পরিবেশে না থাকে, একটা উশৃঙ্খল পরিবেশের মধ্যে থাকে, তখন ওই ছেলের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে, একটা হতাশা কাজ করে, একটা বিষণ্ণতা কাজ করে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকা, তাদের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়া, এটা কিন্তু একটা শিশুর ব্রেনের মধ্যে, মেডুলার মধ্যে একটা এফেক্ট সৃষ্টি হয়। তো এটা একটা। তারপর দেখা যাচ্ছে এই শিশু লেখাপড়া করে পড়াশোনা করতেছে, তার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতেছে। তুই পড়াশোনা যদি গোল্ডেন এ প্লাস না পাস, তাইলে তোকে ওই দোকানে চাকরি দিয়ে দিব, আর মেয়ে হলে বলে যে তোকে একটা রিক্সাওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। এই যে কথাবার্তাগুলো একজন কিশোরীর উপর খুব একটা এফেক্ট সৃষ্টি করে। এরপর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে রিলেশনশিপ। এ বয়সে অনেক ছেলেমেয়েরা আবেগের কারণে রিলেশনশিপে, অর্থাৎ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। কারণ এই সময়টা হচ্ছে টিনেজারদের মধ্যে, এই সময়টা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। তো এই হতাশা, এই রিলেশনশিপের কারণে তার বন্ধুকে, সঙ্গীকে না পাওয়ার যে একটা হতাশা, এটাও একটা কি এফেক্ট। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমি বলতে চাই দারিদ্রতা।
সে বন্ধু বান্ধবদের নিয়ে যখন চলাফেরা করতেছে দেখতেছে তার বন্ধু বান্ধবরা একটা উচ্চ পর্যায়ে চলতেছে, হাই তাদের চলাফেরা, তার মধ্যে অনেক অভাব, এগুলো তার মধ্যে একটা ডিপ্রেশন সৃষ্টি করে। আবার অনেক ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে যেটা খুব বেশি দেখতেছি সেটা হচ্ছে প্রযুক্তির অপব্যবহার, টেকনোলজি, আনইউজ অফ টেকনোলজি। যেহেতু আমি নিজে একজন মেডিকেল টেকনোলজিস্ট, আমি এই বিষয়টা দেখি। টেকনোলজির অপব্যবহার যে বিষয়টা হচ্ছে, বর্তমানে আমরা যে সেলফোন ইউজ করতেছি, যে আমার এই ফোনের মাধ্যমে আমরা ভালো সে আমার টিনেজাররা, আমার কিশোর কিশোরীরা ভালো সে খারাপটা বেশি রিসিভ করতেছে। মোবাইল ফোন এমন একটা জিনিস যার মধ্যে ভালো মন্দ সব রয়েছে, কিন্তু ওদের কাছে আবেগপ্রবণ যেহেতু, তারা যেহেতু আবেগপ্রবণ, তাদের কাছে এই মুহূর্তে ভালো মন্দ ওটা বিচার করার শক্তিটা তাদের মধ্যে নাই, কারণ তাদের বিবেকটা তাদের মধ্যে নাই। এই কারণে অতিরিক্ত সেলফোন ব্যবহার তাদের যাচ্ছে তাই, যখন তখন ইউটিউবে ঢুকতেছে, গুগলে দেখতেছে যেটা সেটা, তো এটাই তাদেরকে খারাপ খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে, খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে এটা থেকে একটা ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা বন্ধু বান্ধবদের সাথে চলতে গিয়ে একটা ছেলে সে তার চলাফেরা যখন পাল্টে ফেলছে, তেমনি খাদ্য অভ্যাস এখানে একটা জিনিস বিষয় আছে। খাদ্য অভ্যাস, সে আগে কোনোদিন ওই ভালো দাদা ভাই, আমরা ডিপ্রেশন হ্যাঁ, সম্পর্কিত আলোচনা আচ্ছা। কারণগুলো শুনলাম, এখন চিকিৎসা আসলে কি ধরনের চিকিৎসা হওয়া উচিত? হ্যাঁ, এর চিকিৎসা পদ্ধতিটা কেমন হওয়া উচিত? চিকিৎসা মোটামুটি প্রতিকার প্রতিরোধ, এই দুইটা বিষয়ে মোটামুটি আমি কিছুটা বলতেছি। সেটা হচ্ছে পারিবারিক কাউন্সিলিং। পারিবারিক কাউন্সিলিংটা সবচেয়ে বেশি এখানে গ্রহণযোগ্য। একটা ছেলে অথবা মেয়ের ডিপ্রেশনে ভোগা একটা ছেলে মেয়ের প্রতি, সেখানে আমি মনে করি একজন মা বাবা একজন ছেলে মেয়ের বন্ধু হওয়া উচিত। এই ছেলেটার কোন সমস্যা, এই ছেলে মেয়ের কোন দিকে গ্যাপ আছে, তার কাছে যদি বন্ধু হয়ে মা বাবা সব বিষয় শেয়ার করে, তাইলে তার সমস্যাটা বুঝতে পারবে। সেখানে আরেকটা বিষয় আছে, পরিবার গেছে, এখন পরিবার ডিপ্রেশন থেকে মুক্তির জন্য একটা ভূমিকা পালন করতে পারে। অপরদিকে শিক্ষক শিক্ষিকা, টিচার, স্কুল এন্ড কলেজ, ওইখানে যে টিচাররা আছে, টিচারদের অনেক ভূমিকা আছে ডিপ্রেশন থেকে একদম ছেলেকে মুক্ত করার ক্ষেত্রে। শিক্ষকরাও উপযুক্ত কাউন্সিলিং করে একটা ছেলে মেয়েকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে। তো বর্তমান আমি যেটা মনে করি, বর্তমান সময়ে প্রত্যেকটা স্কুলে একটা মনোবিদ বা সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়াটা বাধ্যতামূলক বা সময়ের দাবি। কি কারণে? এখন এটা অ্যাভেলেবেল হয়ে পড়েছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন দাদা ভাই। প্রতিটা স্কুলে আসলে একজন মনোবিদ দরকার। আর আচ্ছা, আর আমরা একটু শুনে আসি পয়েন্টগুলো, তারপর আমরা আলোচনা যাচ্ছি। এক্ষেত্রে মনোবিজ্ঞানে বা মনোবিদ বা সাইকিয়াট্রিস্ট নিয়োগ দিলে যে কোনো ছাত্রছাত্রীর সমস্যা হলে, কিশোর কিশোরী, সেক্ষেত্রে তারা কাউন্সিলিং এর মাধ্যমে অতি সত্ত্বর তারা সেটাকে ভালো করতে পারবে একটা ছেলে মেয়েকে। তো এরপর আমি যেটা মনে করি সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা প্লাস ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার মাধ্যমে একটা ছেলেকে তার ভালো মন্দ, নৈতিক অনৈতিক এই বিষয়গুলো তাকে জানানো দরকার। সৃষ্টিকর্তার প্রতি তার একটা আনুগত্য যখন থাকবে, সবকিছু যখন জানবে, সে মোটামুটি বুঝতে পারবে তার ভালো মন্দ দিকগুলো। আরেকটা কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের আমরা দেখতে পাই যে ছেলেমেয়েরা মোটামুটি একটা সাংস্কৃতিক পরিবেশ, সঙ্গীত পরিবেশ, এগুলোর মধ্যে থাকে, এরা খুব কমই ডিপ্রেশনের মধ্যে থাকে। কারণ একটা সঙ্গীতের মধ্যে থাকলে, একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে থাকলে ও ছেলে মেয়েরা ওই সঙ্গীত, চিত্রাঙ্কন, গান বাজনা এগুলো করতে করতে ওদের ওই সময়টা ওইখানেই চলে যায়। তো আমি মনে করি এক্ষেত্রে এই বিষয়টা খুবই প্রয়োজন মনে করি।
ধন্যবাদ দাদা ভাই। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দাদা ভাইয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেক প্রতিকারের প্রতিরোধের ব্যবস্থা গুলো জানলাম, ডিপ্রেশনের কারণগুলো জানলাম। আমি বলি ডিপ্রেশন কতটা ভয়াবহ হতে পারে, ডিপ্রেশনকে মোটেও অবহেলা করা উচিত না। এটা যেহেতু শারীরিকভাবে প্রকাশ পায় না, সেহেতু অনেকে এটা ধরতেই পারে না। ডিপ্রেশন যে মনে মনে ডিপ্রেশনে ভুগছে, ভিতরে ভিতরে ডিপ্রেশনে ভুগছে এবং কুরে কুরে খাচ্ছে তাকে, এবং সে প্রতি মুহূর্তে চিন্তা করছে নিজেকে হত্যা করে ফেলার। যদি পরিবারের মানুষ বুঝতে পারে যে সে ডিপ্রেশনে ভুগছে, তাহলে তাকে কখনোই একা রাখা যাবে না, কখনোই তাকে একা রাখা যাবে না, এবং সাথে সাথে তাকে মনোবিদের কাছে, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। আমরা এটাকে লুকিয়ে কিছু লাভ নেই, কারণ লুকোচুরি খেলা খেলতে গিয়েই মানুষ এরকম হারিয়ে যাচ্ছে, মেধাবীরা হারিয়ে যাচ্ছে। এটাকে অবহেলা করার কারণে মেধাবীরা হারিয়ে যাচ্ছে, মা বাবার কোল খালি হচ্ছে। আর তাকে একা তো রাখা যাবেই না, কারণ একা রাখলেই তার মধ্যে আত্মহত্যার প্রবণতা আসবে, কিংবা তার অন্যকে হত্যা করার প্রবণতা আসবে। এবং তার কাছ থেকে ছুরি বটি যত ধারালো জিনিস রয়েছে সেগুলো সব দূরে দূরে সরিয়ে রাখতে হবে, এবং প্রতিটা মুহূর্তে তাকে কাউন্সিলিং করতে হবে, প্রতিটা মুহূর্তে তাকে উৎসাহ, উদ্দীপনা এবং তাকে বাধাটা পেরিয়ে নতুন জীবন আশা আনার যে একটা প্রেরণা, সেটা যোগাতে হবে। কারণ ডিপ্রেশন হচ্ছে এমন একটা সে কিন্তু প্রতিটা মুহূর্তে নরকে বসবাস করে। সেই মুহূর্তে তার যে মানসিক চেতনা, সে চেতনাটা পুরোপুরি লোপ পেয়ে যায়, এবং মানুষ সম্পর্কে তার ভীতি ঢুকে যায়, সে মানুষকে সহ্য করতে পারে না, এবং অনেক কারণ রয়েছে যে বিষয়গুলো। তবে আমি এখন সম্মানিত আফরোজ আহমেদ দিদি ভাইয়ের কাছে যাচ্ছি, যে সংক্ষেপে, আমাদের ইতিমধ্যে আমাদের 1 ঘন্টার অনেক উপরে সময় চলে গিয়েছে, তো আমরা সংক্ষেপে আলোচনা সকলের কাছে প্রত্যাশা করছি, সংক্ষেপে, যে আমাদের অভিভাবকদের ডিপ্রেশন হলে তাদেরকে, অভিভাবকদের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এবং কি কি করা উচিত। দিদি ভাই খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ দিদি ভাই। আসলে একটা জিনিস বলাই বাহুল্য, যে মন খারাপ আর ডিপ্রেশন কিন্তু এক জিনিস। ডিপ্রেশন আবার একাকিত্ব, সেটিও আলাদা। ডিপ্রেশন আমরা এতক্ষণ সবার আলোচনায় যা গিয়ে স্থির হলো, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ডিপ্রেশন বিভিন্ন ধরনের হয়। ডিপ্রেশনের কোন রোগী আছে, সে ও কারণেই খুব বেশি ভয় পায়, আবার কেউ কেউ আছে খুবই সন্দেহ প্রবণ, আবার কেউ কেউ আছে যে এমনকি আমরা সূচিবায়ু, যেটা অনেকেরই সূচিবায়ু অনেক সময় গিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, এতটাই বেশি থাকে যে সেটাকেও এক ধরনের ডিপ্রেশন রোগ বলা যায়। তো সেজন্য আমরা বাচ্চাদেরকে প্রথম দিকে হয়তোবা অভিভাবকরা মনে করতে পারেন যে বাচ্চার মন খারাপ হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মন খারাপ যদিও ডিপ্রেশন নয়, কিন্তু এটা যখন ক্রমান্বয়ে চলতে থাকবে, এটা থেকেই আস্তে আস্তে ডিপ্রেশনটা শুরু হয়। সুতরাং সবসময় আমাদের অভিভাবকদের এটি লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাদের মধ্যে এই ধরনের কার্যকরিতা আসছে কিনা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস হলো যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেখানে আমরা বেশিরভাগ সময় তার প্রতিকার নিয়ে আলোচনা করেছি। তো আমাদের অভিভাবকদের যদি সচেতন হইতে হয়, তাহলে প্রথমেই জানতে হবে আমাদের অভিভাবকদের যে এই ডিপ্রেশনের কারণগুলো কি কি কারণে একটা বাচ্চার ডিপ্রেশন হতে পারে। তো সেখানে দেখা যাচ্ছে, আমি সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি, আমাদের অনেক সময় চলে গিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মনোবিজ্ঞানীরা আছেন, তাদের মতে এই সময় অভিভাবক যে কারণের মধ্যে আমরা দেখতে পাই যে যখন একটি শিশু তার পড়াশোনায় ব্যর্থতা, সে অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে নাই, মা বাবার বকুনি, মা বাবা তখন তাকে অনেক বকুনি দেয়, বা এমনিতেই মা বাবা উঠতে বসতে বকুনি দেন। তারপরে অনেক সময় আছে স্কুলের বন্ধুরা তাকে এক গরুয়ার মতো করে আলাদা করে রাখে এবং তাকে হেনস্থা করতে থাকে। এই যে জিনিসগুলা, বন্ধুদের থেকে অবহেলা। আবার দেখা যায় আমাদের পরিবারে সাধারণত মা বাবা একটা মেয়ে শিশুকে
এতটা গুরুত্ব না দিয়ে পরিবারে যে ছেলে শিশু তার প্রতি বেশি নজর দেন বা খেয়াল রাখেন। এই জিনিসগুলা লক্ষ্য করলে দেখা যাবে যে একটা সেন্সিটিভ বাচ্চা, যে বাচ্চার ব্রেন বা মেধা খুব শার্প, তাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন বেশি কাজ করে। যখন একটা বাচ্চা দেখে যে আমি মেয়ে, সেজন্য আমার পরিবারে গুরুত্ব নাই, একটা ছেলে, সে আমার ভাই ছেলে দেখে আমার মা বাবা তাকে গুরুত্ব দিচ্ছেন, এই যে ছোটখাটো বিষয়গুলা, এইগুলা মনের মধ্যে দাগ কাটতে কাটতে একসময় ডিপ্রেশনের সৃষ্টি করে। তারপরে একটা বিশৃঙ্খল ফ্যামিলি, যে ফ্যামিলিতে দেখা যায় মা বাবা দুজনের মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ হয়, ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে বাচ্চাদের মনে একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই প্রতিক্রিয়া থেকে ডিপ্রেশনের সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় মা বাবা দুজনেই চাকরি করেন, বাচ্চাকে রেখে যান কাজের মানুষের হাতে, সেই বাচ্চা কাজের লোকের হাতেই মানুষ হয়, তাকে সেই কাজের লোকের পরিবেশেই সে বড় হয়। এই যে দিদি ভাই, একাকিত্ব, আমরা কারণগুলো জানলাম, আমাদের সময় অনেক সময় অধৈর্য এখন হয়তো বা আমি আমাদের যেটা বলতে কারণগুলো। চাবো সেটা হচ্ছে যে অভিভাবকরা কিভাবে সেটা মানে কিভাবে ডিপ্রেশনটাকে প্রতিরোধ করতে পারে। আমরা যেভাবে জানি যে একটি শিশুর তার জ্ঞান অর্জনের জন্য পরিবারই হচ্ছে তার প্রাথমিক বিদ্যালয়। তো একটি শিশুর মন এবং স্বাস্থ্য গড়ার প্রাথমিক যে প্রতিষ্ঠান, সেটি হচ্ছে তার পরিবার, তার মা বাবা। একটা পরিবারে যখন একটা বাচ্চা, আমরা কারণগুলা উল্লেখ করেছি সবাই এবং লক্ষণগুলা উল্লেখ করেছি, যখন আমরা বুঝে যাব যে আমার বাচ্চা স্বাভাবিক নয়, আমার বাচ্চা ডিপ্রেশনে ভুগছে, তখন প্রাথমিক পর্যায়ে মা এবং বাবাকে কি করতে হবে? মা এবং বাবাকে কাউন্সিলিং করতে হবে। এই কাউন্সিলিংটা ডাক্তারের কাছে না গিয়ে প্রাথমিক অবস্থায় মা বাবাই করবেন, তাকে প্রাধান্য দিবেন, বুঝতে দিবেন যে তার গুরুত্ব পরিবারে অনেক বেশি, তাকে মা বাবা প্রাধান্য দিতে হবে, আদর যত্নে রাখতে হবে, তার কাছ থেকে যে জিনিসগুলা ডেঞ্জারাস, যদি সে পর্যায়ে চলে যায়, সবসময় তার কাছ থেকে এই সমস্ত জিনিসপত্র, দিদিভাই আগেই বলেছেন, ছুরি কাঁচি এগুলা সবসময় দূরে রাখতে হবে। তারপরে সে যাতে সাহচর্য, মা বাবার সাহচর্য পায়, যাতে কখনো একা না থাকে, তাকে সঙ্গ দিতে হবে, তাকে ভালো ভালো কথা শোনাইতে হবে, তাকে সুন্দর সুন্দর গল্পের বই কিনে দিতে হবে, যে কাজগুলা করলে সে আনন্দ পায় সেই কাজগুলা পরিবারে বারবার করতে হবে, যে অনুষ্ঠানে গুলা করলে বাচ্চা আনন্দ পায় সেই অনুষ্ঠানগুলা মাঝে মধ্যে বাড়িতে করতে হবে। সর্বোপরি আমি মনে করি একজন মা বাবাই যথেষ্ট একটা বাচ্চার এই যে বিষণ্ণতা বা হতাশা দূর করার জন্য। তারপরে যদি মা বাবার দ্বারা না হয়, সম্ভব না হয়ে উঠে, তখন ডাক্তারের পরামর্শ নেব। আমাদের মনে রাখতে হবে যে আর 5টা রোগের মতো বিষণ্ণতাও এমন একটি রোগ, বাইরে থেকে দেখা যায় না, ডাক্তার স্টেথোস্কোপ লাগায় পরীক্ষা করেন না, কিন্তু এটি এমন একটা রোগ ভিতরে ভিতরে মানুষকে ক্ষয় করে, ঘুণ পোকার মতো বাস যেরকম একদম ক্ষয় করে ফেলে, এরকম মানুষের মনকে শেষ করে দেয়, সাথে শরীরকেও শেষ করে দেয়। এখন আমাদের এই যে জিনিসগুলা, সংসারে তার অবহেলা করা যাবে না, অন্য কোনো শিশুর সাথে তাকে তুলনা করা যাবে না, তার পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তাকে বলা যাবে না যে কেন খারাপ হলো, তার জন্য চেষ্টা করে যেতে হবে মা বাবাকে। আমরা চাপিয়ে দেয়া যে জিনিসটা, সেটা থেকে আমাদের মা বাবাকে দূরে থাকতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, এটাই আমাদের বড় পাওয়া এবং বড় চাওয়া। সুস্থ স্বাভাবিক থাকে, সেটাই আমাদের চাওয়া, অন্য কোনো কিছু আমাদের চাওয়া না। এই মনোভাব থাকলে আমি আশা রাখি যে মা বাবার মাধ্যমে বা গার্জিয়ানের মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে একটা সুস্থ স্বাভাবিক সন্তান আমরা পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি ভাই, চমৎকার চমৎকার বিষয়গুলো মা বাবার দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। এবার আমি বাপিয়ার কাছে চলে যাচ্ছি। শিক্ষক হিসেবে শঙ্কর দাদা ভাই যেটা বলেছেন যে প্রতিটা প্রতিষ্ঠানে একজন মনোবিজ্ঞানী
মানে মনোচিকিৎসক দরকার। তো শিক্ষক হিসাবে আমাদের এই ডিপ্রেশনে পড়া রোগীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে সেটা থেকে বের করে নিয়ে আসতে পারি? বাপিয়া। হ্যাঁ, অনেক কথা শুনলাম। সবাই বুদ্ধি জৈবনিক, পরিচ্ছন্ন, পরিব্যাপ্ত, মনীষা প্রজ্জ্বল এক একজন মহৎ, আমি বলবো সবাইকে অভিবাদন জানাই। অনেক কিছু শিখলাম। কিন্তু আমি যে কথাটা ভাবি, আমরা যা কিছু বলছি, যা কিছু করছি, এগুলো কিন্তু সুপারফিশিয়াল, অর্থাৎ উপরিকাঠামোর কাজ করছি। একটা সন্তান উৎপাদিত হয়, আমি যে কথা আবারও বলছি, এটা স্বামী স্ত্রীর যে শুদ্ধ শারীরিক, মানসিক, আত্মিক, বিবেকী সংমিশ্রণ। এখন যে কাজগুলো আমরা করছি, তাহলে ওই স্বামী ওই স্ত্রী রত্ন তৈরি করার জন্য, ভালো স্ত্রী পুরুষ কে সমৃদ্ধ করার জন্য এই তো আমাদের ট্রায়ালিং মুভমেন্ট যাচ্ছে, যার মহাজন আমাদের সুবর্ণ। হ্যাঁ, এটা কিন্তু মানা যাবে, কারণ উপরি কাঠামো আর নিচের কাঠামো থেকে উপরি কাঠামোর জন্ম হয়। কিন্তু উপরি কাঠামো যারা জন্মশ্রীমান, যে মা যে বাবার সংমিশ্রণের সন্তান উৎপাদিত হবে, সেই মা বাবাকে আমরা যৌবরাজ অভিষিক্ত করছি। তার জন্য আমাদের এই অনুষ্ঠান। অন্তত যারা স্বামী হবে, প্রেমিক হবে, স্ত্রী হবে, প্রেমিকা হবে, তাদেরকে যতদূর পারা যায় পরিশোধিত করে এই কাউন্সেলিং করছি আমরা, পরিশোধিত করবার জন্য এই কাউন্সেলিং কিন্তু আমরা করে চলেছি। এই আমরা যে কয়জন এখানে আছি, 1 2 3 4 5 6 জন, এবং যারা শুনছেন, যারা আমাদের দেখছেন, তারাও কিন্তু মন্তব্য করছেন, তারাও সহায় আছে আমাদের সাথে। এই জন্যেই আমাদের এই উপরিকাঠামোর কাজটা আমরা করছি, না করে পারা যাচ্ছে না। এই জন্য পারা যাচ্ছে না কারণ অনেকের বিয়ে হয়নি, অনেক মেয়ের বিয়ে হয়নি, অনেক ছেলের বিয়ে হয়নি। তাহলে যতদূর পারা যায় একটু বেছে বেছে সদাচরণ যারা করে, বিবেকী শক্তি আছে, বিজ্ঞানময় যৌক্তিক শক্তি আছে, তাদের সমান্তরাল বক্তৃতায় বিয়ে দিতে হবে। বিয়ে দিলে ওই সন্তান সম্পর্কে টিউন্ড হবে, সন্তান পাবে। এখন আমার আচরণ সংসিদ্ধ নয়, আমার স্ত্রীর আচরণ সংসিদ্ধ নয়, দুয়ের মিলনে তো ভালো সন্তান জন্মগ্রহণ করবে না। এবং তারপর পরিকাঠামো থেকে বলছে তুমি দাঁত মাজছ, ভালো মানুষ হয়ে ওঠো। কিন্তু যেভাবে প্রডিউসড হয়েছে আমাদের ফুলের ফুল হয়ে, এটা তো বলতে বাধ্য হবো আমরা। এই জন্যই আমরা সব কাজই করতে হবে, যে উপরিকাঠামোর কাজটা করলে ওরা স্বামী হবে, স্ত্রী হবে, ওদের মননটা সমৃদ্ধ হবে, শুদ্ধতায় ভরপুর হবে, বিবেকী শক্তি জাগবে, নৈতিক দায়িত্বের কথায় তারা উদ্ভাসিত হবে, এবং মাঙ্গলিক শক্তি অধিকার হবে, দেশপ্রেম, মানবপ্রেম এবং পরিপূর্ণ পরিশুদ্ধ আধ্যাত্মিকতার যে আত্মদর্শন আছে, সেটাকেও তারা মানে সেটাকে তারা ধারণ করবে, আপ্লুত হবে এবং জীবনকে পরিশুদ্ধ করবে। এই জন্যেই আমরা, যেমন ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে, তাহলে ভিক্ষুক যারা আছে তাদেরকে খাওয়াবো, প্রত্যেকবার কতবার খাওয়াতে পারবো, কিন্তু ভিক্ষুক উৎপাদিত হচ্ছে কিভাবে সমাজে, সেখানে আমাদের হাত দিতে হবে। সাথে সাথে দুটো কাজ প্রত্যক্ষ উপকার করতে হবে এবং পরোক্ষ গিয়ে তলানিতে হাত দিতে হবে, যে এইভাবে সন্তান উৎপাদিত হয়, ভিক্ষুক যাতে না হয়, শুভ সন্তোষ যেমন, দুটোই কাজ করতে হবে। তাহলে ম্যারেজটা আমরা দিচ্ছি, ম্যারেজ রিফর্মেশনে আসতে হবে। আন্দাজে বিয়ে দেওয়া যাবে না, অর্থ রূপ যৌবন নিয়ে পারস্পরিকভাবে বিয়ে দেওয়া যাবে না। গুণ আহরণকারী যারা, গুণ আহরণ করে ওই ছেলে ওই মেয়ের বিয়ে দিতে হবে সমান্তরাল বক্তৃতায়। তাহলে বিশেষ বহনকারী শক্তি জেগে উঠবে এবং সন্তান সমগ্র টিউন্ড হওয়া সন্তান আসবে। তাদের আচরণ শুদ্ধ হবে, তাদের দেশপ্রেম জাগবে, নৈতিক দায়িত্ব বেড়ে যাবে, কারো হে প্রতিপন্ন করবে না, গীবত গাইবে না, পরশ্রীর কাতর হবে না, দেশ হিংসা করবে না, মানবিকতার ফুল্ল কান্তি হয়ে তারা জীবনকে ধারণ করবে। এই জন্যই তাহলে একদিকে আমরা যাচ্ছি শুদ্ধ সন্তানকে উৎপাদনের দিকে, আরেকদিকে সে সন্তান উৎপাদনের যে মহাজন যারা স্বামী স্ত্রী, তাদেরকে গড়ে তোলার শক্তি অর্জন করা টোটালি অ্যাকশন করতে হবে। আমি সুবর্ণা মাকে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করবার জন্য অভিভাবক জানাই, কারণ এটা আলোচনাটা একদিনে শেষ হবে না।
পয়েন্ট অফ ভিউ করে একটু একটু করে আমাদের এগোতে হবে। আমি যে পয়েন্টগুলো দিলাম এগুলো আমি নিজেও ওয়ার্কিং মুভমেন্টে আছি, কারণ আমার নৃত্যগীত নকশা, আমার নাটক, আমার অভিব্যক্তি যা যা আছে, লৌকিক শক্তি, এই ধরনের প্রোপাগান্ডা নিয়েই থাকে সবসময়। আর শিখি, আজকে যেমন কিছু শিখলাম পয়েন্ট আউট করার জন্য আমি সকলকে অভিবাদন জানাই। আমি কিছু শিখলাম, বই পড়ে শিখি, ভালো মানুষদের সামনের দিকে শিখি, উদ্দেশ্য একটাই, জনকল্যাণ, মানব কল্যাণ। এবং শিশু কিশোরদের করে সঠিকভাবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা করে গড়ে তোলা যায় কিনা, এটা কিন্তু মূল কথা, তাছাড়া কিছু হবে না। আমি শিখেছি সন্তান স্ত্রী স্তয় রূপ থেকে বেষ্টন করে থাকবে স্বামীকে, স্বামী হচ্ছে সু আমিন, এমফাসাইজ দায়ী, এই জন্য পারস্পরিক দোতনা ছাড়া আমরা কিছু করতে পারবো না। সকলকে অভিবাদন জানিয়ে আমার মনে হয় এই অনুষ্ঠানটি আরো পয়েন্ট অফ ভিউতে গিয়ে আমার মনে হয় সুবর্ণকে বলবো, তুমি এটা লেংদি করো, অর্থাৎ আরো আরো বুদ্ধিজীবী যারা তাদেরকে আনো, ঠিক এই মুহূর্তে নয়, কিছুদিন পরে পরে, কারণ এটা মেন স্টেম অফ দিস সোসাইটি জাস্ট নাও। সকলকে অভিভাবক। ধন্যবাদ পাপিয়া। হ্যাঁ, চমৎকার বিষয়গুলো আমরা আসলে শিখলাম এবং শুনছি। এই পর্যায়ে চলে যাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য আমাদের একজন ডিপ্রেশন আক্রান্ত রোগীর চিকিৎসার্থে, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য বাবা মাকে কি কি ভূমিকা পালন করতে হবে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আমাদের সম্মানিত নিরঞ্জন মন্ডল মামার কাছে চলে যাচ্ছে। মূলত সন্তান ডিপ্রেশনে চলে যায় পুরো পরিবেশের প্রতিকূলতার কারণে, এবং সেটা পারিবারিক প্রতিকূলতা। মোট কথা, সব আলোচকের কথা থেকে একটি কথাই উঠে এসেছে, পরিবার হলো আমাদের মূল কেন্দ্র, যেখান থেকে রোগের জন্ম হচ্ছে এবং নিরাময়ও এখানেই সম্ভব। যদি এটার বাড়াবাড়ি দেখি, সেক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি। এর আগ পর্যন্ত পরিবারের ভেতরেই আমার মনে হয় এর নিরাময়ের উপাদান নিহিত রয়েছে। এবং এই প্রথমেই সন্তানকে অনুকূল একটা পরিবেশ দিতে হবে। স্নেহ ভালোবাসার একটু পরশ পেলেই তাদের ভিতর সৃষ্টি হতে পারে অনুতাপের অমীয় ধারা। ভালোবাসাতেই সৃষ্টি হবে। হয়তো সেই অমীয় ধারায় স্নান করে সে স্বাভাবিক জীবনে একসময় ফিরে আসতেও পারে। এভাবে সমাজের পথে চলতে গিয়ে, সমাজের বন্ধুর পথে চলতে গিয়ে এই বিপদগামী হওয়া শিশুরা একসময় শিশুদের সুপথে ফিরিয়ে এনে এই সমাজকে কলুষমুক্ত করা একেবারেই অসম্ভব নয়। তাদের ক্ষমাশীলতা মানুষের একটি মহৎ গুণ। আমরা আবার তাদের অন্যায়ের প্রতিবাদহীন নির্লিপ্ততাও তাদেরকে আরো সাহস বাড়িয়ে তোলে এবং তাদের উৎসাহিত করে। এটাও করা যাবে না। তাদেরকে প্রশ্রয় না দিয়ে বরং তা প্রতিকারের চেষ্টা সমবেদনা ভারে অভিভাবকদেরই করা উচিত। আমি সংক্ষেপেই ঠিক করে আনছি। আমাদের আসল কথাটা হলো, আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে? মোটেই তা। আমাদের এই দুর্ভাবনার হাত এড়িয়ে সাফল্যের সঙ্গে, আনন্দের সঙ্গে জীবনকে চালিত করাই হচ্ছে মুখ্য বিষয়। মানুষের হৃদয় আবেগ বা মানসিক বিপর্যয়ের সময় স্থির থাকার চেষ্টা করতে হয়, যে কথাটা আমি আগেও বলেছি। এবং জীবন যুদ্ধে পরাজিত হয়েও হাল ছেড়ে দেওয়ার পক্ষপাতী আমরা নই। আমরা মনে করি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান, যেটা আমরা রবার্ট ব্রুস এবং মাকড়াসার গল্প থেকে জানি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই নেপোলিয়ন বোনাপার্ট, যিনি পরবর্তীতে ফরাসি জাতির ভাগ্য বিধাতারও হতে পেরেছিলেন, সে কিন্তু একজন হতাশাগ্রস্ত মানুষ থেকে নেপোলিয়ন বোনাপার্টই হয়েছিল। তো একমাত্র তারপরে মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে পারলে
নজরুল, রবীন্দ্রনাথের মতো মানুষ তৈরি করা আমাদের সমাজে সম্ভব। কারণ মানব জন্মটা আস্থা করে নিক্ষিপ্ত হবার জন্য নয়, কিংবা স্মৃতি বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়ার জন্যও নয়। এটাকে সঠিক সুন্দর পথে পরিচালিত করে আমাদের সন্তান যাতে আমাদের সম্পদ হয়ে ওঠে, এভাবে আমাদের চেষ্টা করা উচিত এবং আমাদের পরিবারটাকে একটা কাউন্সিলিং প্রতিষ্ঠান রূপে গড়ে তোলা উচিত প্রতিটি অভিভাবকের। কথা বলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে ভালোবাসাহীনতায়, নিন্দায়, হতাশায় এবং বিষণ্ণতায় যে রোগটি সৃষ্টি হয় সেটি হচ্ছে অপমান, অবহেলায় যে রোগটি সৃষ্টি হয় সেটা হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা অসাধারণ একটা ভয়াবহ, যেটাকে বলা হয় যে ভয়াবহ চেয়েও ভয়াবহ, কারণ এটাকে কোনো যন্ত্র দিয়ে নিরূপণ করা যায় না, এর জন্য এই রোগটা এতটা বেশি ভয়াবহ। আমরা শারীরিক যে কোনো রোগের উপশম আমরা খুব সহজে করতে পারি, ক্যান্সারেরও চিকিৎসা হচ্ছে, কিন্তু এই যে ডিপ্রেশন নামক ক্যান্সার, এটার এমন একটা যেটা খালি চোখে দেখা যায় না, যার কারণে এটা চিকিৎসা পদ্ধতি কেমন হয় এটার উপর সারাক্ষণিক যে একটা অনুশীলন, একটা পরীক্ষা, সেটা চলতে থাকে ডাক্তারকে, যে কোন ওষুধ দিলে সে আরেকটু ভালো হবে বা কিভাবে করলে তাকে আরেকটু ভালো করা যাবে, এই বিষয়টা তার উপর চলতে থাকে। তো সেই জন্য দীর্ঘমেয়াদে হয়ে যায় তার চিকিৎসা। তো সেখানে যদি মানসিক সাপোর্ট পায়, মা বাবা, পরিবারের পরিবেশ, বন্ধু বান্ধব সকলে যদি মানসিক সাপোর্ট পায়, সে খুব তাড়াতাড়ি সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। তো আমরা সংক্ষিপ্ত এবং শেষ বক্তব্য রাখার জন্য সম্মানিত শঙ্কর চৌধুরী দাদা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। খুব সংক্ষেপে এই প্রতিকারের উপায়টা আপনি বলবেন। ধন্যবাদ দিদিভাই। ডিপ্রেশনের যেটা সবচেয়ে ভয়ানক পরিণতি বা পরিস্থিতি সেটা হচ্ছে সুইসাইডিং টেন্ডেন্সি। এটা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই হার্মফুল আমি মনে করি। তো আমার চোখে দেখো, আমার আশেপাশে একটা যেটা আমি দেখছি সুইসাইডিং টেন্ডেন্সি ডিপ্রেশনের ফলে, সেটা হচ্ছে একটা 16 বছরের ছেলে কিন্তু এই ডিপ্রেশনের বুকে সুইসাইড করেছে, যেটা আমার নিজের চোখে দেখা। অনেক বয়সী দেখছি তার মধ্যে। তো এই টিনেজারদের মধ্যে এই সুইসাইডিং টেন্ডেন্সিটা আসে একমাত্র এই ডিপ্রেশন থেকে। সো আমি মনে করি যেটা আমাদের পরিবারের যথেষ্ট পরিমাণ একটা ছেলে মেয়ের প্রতি সবসময় মনোযোগ দেওয়া, এই ছেলে কোন দিকে যাচ্ছে, কি করতেছে, এই ছেলে আপসেট কেন, এই ছেলের মেয়ের মধ্যে এত খারাপ পরিস্থিতি কেন, এই ছেলে মেয়ে এত হতাশায় ভুগতেছে কেন, এই বিষয়গুলা আমাদের পরিবারের মা বাবার সবসময় দৃষ্টি দেওয়া উচিত মনে করি। এবং মনে করি সন্তানদের মধ্যে কোনো রকম যদি এরকম সমস্যা দেখে থাকে, সাথে সাথে সন্তানকে তারা পারিবারিকভাবে কাউন্সিলিং করা, আদারওয়াইজ তারা একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে তাকে কাউন্সিলিং করা, এবং এর পরিবর্তে এটাও সম্ভব না হলে ফিজিশিয়ালি তাকে চিকিৎসা করানো, এটাই একান্ত উচিত মনে করছি আমি। ধন্যবাদ দাদা ভাই। সম্ভবত আমাদের নজরুল ইসলাম তামিজ ভাই যে কোনো কারণে গুরুত্বপূর্ণ পদে রয়েছে বিভিন্ন, হয়তো যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছে, তাই আর অ্যাড হচ্ছে না। আমি মেসেজ দিয়েছি কিন্তু দাদা ভাইকে রিপ্লাই পাচ্ছি না, মনে হয় কোনো কাজে আটকে দিয়েছে। যাই হোক, আমরা যে গুরুত্বপূর্ণ আজকে আলোচনা জানলাম, আপনারা উপকৃত হবেন। যারা অনেকজন সম্মানিত অনেকজন রয়েছে আমাদের এখানে, 56টা লাইক কমেন্ট এবং লাভ কমেন্টই রয়েছে, এবং আরো অনেক ওয়াচিং আজকে এই অনুষ্ঠানটা দেখেছে। যদি সকলের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে এই অনুষ্ঠান থেকে, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। তবে যে বিষয়টা বলবো, সকলের মাঝখান থেকে যে বিষয়টা উঠে এসেছে, ডিপ্রেশন একটি মানসিক রোগ, এবং এই মানসিক রোগে যারা আক্রান্ত হয় তাদের পরিবার এই বিষয়টা এড়িয়ে যায় এবং এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এটাকে তারা অনেকটা লজ্জাজনক বিষয় মনে করে। মোটেও সেটা করা যাবে না। ভালোবাসা দিয়ে, অপরিসীম ভালোবাসা দিয়ে সেই ডিপ্রেশনের মানুষটাকে ভালো করে তুলতে হবে। তার মধ্যে যে নিউরো কাজ করে, তখন নিউরো যে সমস্যাটা হয়, স্নায়ু যে সমস্যাটা হয়, তখন কিন্তু তার নিয়ন্ত্রণ তার মধ্যে আর থাকে না। একজন ডিপ্রেশন রোগী নিয়ন্ত্রণ আর তার মধ্যে থাকে না। সে ইচ্ছে করলো স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক, হাসছে, কথা বলছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু সে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই ভিতরে যে নিয়ন্ত্রণহীনতায় সে পড়ে যায়, সেই নিয়ন্ত্রণটাকে, সেই চাবিটাকে তাকে ঠিক করে দিতে হবে। কিভাবে সে তাকে আবার সে সম্পূর্ণ আগের মতো নিয়ন্ত্রণ করতে পারবে, এবং সেই নিয়ন্ত্রণটা সম্পূর্ণ ভালোবাসা,
ভালোবাসা, অনুপ্রেরণা, এই দুইটা সবচেয়ে বেশি দরকারি। ভালোবাসা, অনুপ্রেরণা যত বেশি সে পাবে, যত উৎসাহ পাবে, যত ইতিবাচক কথা শুনবে, যত সে তার ভবিষ্যৎ সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনবে, তার প্রশংসা শুনবে এবং সে নিজের মধ্যে মনোযোগ স্থাপন করতে পারবে, তখন সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। এবং সাথে সাথে যেটা দরকার সেটা হলো ডাক্তারের চিকিৎসা, মেডিসিন। তো সমস্ত কিছু এটা পারিবারিক ভাবে মা বাবা সবাইকে এটাকে সাহায্য করতে হবে, সবাইকে সাথে সম্মিলিত ভাবে সেই ডিপ্রেশনের মানুষটাকে বের করে নিয়ে আসতে হবে ডিপ্রেশন থেকে। এবং এটা কিছুতেই অবহেলা করা যাবে না এই ডিপ্রেশনটাকে, কারণ ডিপ্রেশনকে অবহেলা করলে এই যেরকম আমাদের মাসুদ এবং জয়াকুণ্ডু এবং এরকম আরো অনেক সন্তানী মেধাবী সন্তানদের আমরা হারাবো, বা অনেকে যারা ডিপ্রেশনে ভুগছে তাদেরকে আমরা হারানোর সম্ভাবনা অনেক রয়েছে। তাই প্রিয়জনটিকে আর হারিয়ে ফেলবেন না, প্রিয়জনটিকে আঁকড়ে ধরে রাখুন, তাকে অসীম ভালোবাসা দিয়ে ডিপ্রেশনের হাত থেকে মুক্ত করে নিয়ে আসুন। এবং সেটা পরের কথা, কেউ যেন ডিপ্রেশনে না পড়ে, কেউ যেন কখনো ডিপ্রেশনে না পড়ে, না ভুগে, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ডিপ্রেশনে যেন কেউ কখনো না ভুগে, হতাশায় যেন না ভুগে, সেটাই সবচেয়ে করণীয়। প্রতিটা মা বাবার এবং বন্ধু বান্ধব সকলেরই এই বিষয়টা খেয়াল রাখা উচিত। সকলকে আন্তরিক ধন্যবাদ। 2 ঘন্টার উপরে আমাদের লাইভ, 2 ঘন্টা না 1.5 ঘন্টা। ইতিমধ্যে যারা আমাদের লাইভ দেখেছেন এবং যারা ধৈর্য ধরে আমাদের সম্মানিত জনদের কথা শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিল আফরোজাম দিদি ভাইকে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি থাকার জন্য। ধন্যবাদ প্রফেসর ডক্টর সন্দীপ মল্লিক রাবিয়াকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ নিরঞ্জন মন্ডল মামাকে আমাদের সাহায্য দেওয়ার জন্য। ধন্যবাদ সম্মানিত ডক্টর সন্দীপ রাবিয়াকে, এবং ধন্যবাদ আমাদের সমাজবিজ্ঞানী নজরুল ইসলাম তামিজি স্যারকে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুন্দর সুখী জীবন কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।